নাকিয়ে পালে তোমার খোলা গুড ইভিনিং। সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই। প্লিজ ভিডিওগুলো একটু অন করবেন। সবাই মিলে একটু টাইপ করে আমরা কেমন আছি আজকে, আর কে কোথা থেকে জয়েন করেছে প্লিজ একটু টাইপ করুন। দুশো ছত্রিশ টাকা। আচ্ছা, দেবাশিস বাবু বলছেন উনি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থেকে জয়েন করেছেন। থ্যাংক ইউ। আজকে আমরা এখানে বিভিন্ন বয়সের সন্তানের বাবা মা আছি, তাই তো? আজকে ওভারঅল মোটামুটি একটা বাচ্চার যে ছোট থেকে বড় পর্যন্ত কলেজ লাইফ পর্যন্ত লাইফ ম্যানেজমেন্টের জন্য যে যে সমস্যাগুলো হয়, বিশেষত সেগুলো নিয়েই আলোচনা করব। যে আমাদের করণীয় কি, আমরা কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে একটা হেভেন দিতে পারি। হুম। তাই তো, এটা আমাদের গোল তো নাকি? কোথায়? কি সবাই সহমত পোষণ করছেন আমার সাথে? এটা আমাদের গোল তো নাকি? না ছেলে মেয়েকে শুধু টাকা পয়সা রোজগারের মেশিন বানাতে চাই, কোনটা গোল? প্লিজ টাইপ করুন যে কি, ছেলে মেয়েকে কি বানাতে চাই আমরা, কিভাবে দেখতে চাই ছেলে মেয়েদেরকে, আমাদের গোলটা কি ছেলে মেয়ে সম্বন্ধে, আমাদের গোলটা কি। অসীম বাবু লিখেছেন কন্টাই পূর্ব মেদিনীপুর, অনেকদিন পর অসীম বাবুর সাথে দেখা হলো আজকে সামনাসামনি। থ্যাংক ইউ। সাউথ কলকাতা থেকে রজনী দি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু প্লিজ টাইপ করুন যে আমাদের আমাদের বাবা মা হিসেবে আমাদের কি গোল, আমরা সন্তানকে কোন জায়গায় দেখতে চাই। শুধুমাত্র পড়াশুনো ভালো করে সেটেল হয়েছে লাইফে, টাকা পয়সা রোজগার করছে এইরকম ভাবে দেখতে চাই, নাকি সামগ্রিক ভাবে একটা সাকসেসফুল লাইফ দিতে চাই? কোনটা? যদি সেকেন্ডটা হয় তাহলে টু টাইপ করি, আর যদি ফার্স্টটা হয় তার মানে যদি আমরা পয়সা রোজগারের একটা মেশিন করতে যাই তাহলে আর লিখি। আচ্ছা, টু। আমারও সেটাই গোল, অ্যাকচুয়ালি এই গোলের জন্যই আমি আজকে আপনাদের সামনে বসে আছি। মানুষের মতো মানুষ, ইয়েস, মান এবং হুঁশ দুটোই যেন থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যাদের যাদের পক্ষে ভিডিও অন করা পসিবল, প্লিজ একটু ভিডিওটা অন রাখি। ভিডিও অন থাকলে না কমিউনিকেট করতে সুবিধা হয়, আর কনসেন্ট্রেশনটাও বেশি থাকে, মনোযোগটা বেশি থাকে। আমরা যখন আড়ালে থাকি তখন আমাদের এই যে মাঙ্কি মাইন্ড আছে না, এটা বিভিন্ন কিছুর মধ্যে ইনভলভ হতে চায়, মাল্টি ফোকাসড হয়ে যায় আমরা। এই মাল্টি ফোকাসড হওয়ার জন্যই কিন্তু আজকে জীবনে এত সমস্যা প্রত্যেকটা মানুষের, বাবা মায়েদেরও এবং সন্তানদেরও। ইমোশনাল ইন্টেলিজেন্স ইন প্যারেন্টিং রিলেশনশিপ সেশন করতে গিয়ে আমার কাছে প্রচুর কোশ্চেন এসছে বাবা মায়েদের।
যে এখনকার বাচ্চাদের দেখা যায়, এটা আমি আমার সার্ভিস লাইফেও দেখেছি আমি অ্যাজ এ স্কুল টিচার হিসেবে, যে বাচ্চারা না ভীষণ জেদি এবং খুব রাগ, হঠাৎ হঠাৎ করে এত টেম্পটেড হয়ে যায়, বাবা মায়ের কাছে না আনকন্ট্রোলড হয়ে যায়। তারপরে এখন ছোট্ট থেকে বাচ্চারা বলে আমার না ভীষণ স্ট্রেস হচ্ছে, একদম ছোট ছোট বাচ্চাগুলো 8-10 বছরের বাচ্চারা এখন বলে আমি স্ট্রেসড ফিল করছি। তো এই স্ট্রেস অ্যাংজাইটি থেকে বাচ্চাদের কি করে সেফ রাখা যায়, তারপরে ধরুন বাবা মায়েরা বলেন যে আমার বাচ্চারা তো পড়াশোনা করে কিন্তু পরীক্ষার সময় গিয়ে লিখতে পারে না, কি করা যায় এই ক্ষেত্রে? এই ধরনের বহু প্রশ্ন উঠে আসে। তা আমরা আজকে এই ধরনের অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব, আপনাদের কাছ থেকেও প্রশ্ন নেব, যে আপনাদের নিজেদের হতে পারে বা পাশাপাশি অন্য কোনো মানুষের কাছ থেকে হতে পারে, বা অন্য কোনো বাচ্চাকে দেখে আপনার হয়তো কখনো মনে উঠে এসেছে যে এটা কি করে ওভারকাম করা যায়। আমরা অনেক সময় অন্যদেরকে হেল্প করতে চাই, সেই পার্সপেক্টিভ থেকেও না অনেক সময় বিভিন্ন প্রশ্ন উঠে আসে। তো আই রিকোয়েস্ট ইউ যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সেরকম ধরনেরও কিছু প্রশ্ন রাখবেন। তো প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করছিলাম আমরা, যে আমাদের গোল হলো যে আমাদের সন্তানকে আমরা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করতে চাই। তো সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার সংজ্ঞাটা কি? সার্বিকভাবে সাফল্য বলতে আমরা কি বুঝি? আমি অনেক বাবা মায়েদের দেখেছি, বা অনেক বাবা মায়েরা বলেন যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে একটা ভালো চাকরি পেলেই ব্যাস নিশ্চিন্ত, আর আমার কোনো চাহিদা নেই। তো এটা কি ঠিক? এটা কি ঠিক বলে মনে হয় আপনাদের, যে বাবা মায়েদের এই এই ধরনের চিন্তা ভাবনা যে বাবা মায়েদের আছেন, তো তাদের সন্তানদের আমরা কোন জায়গায় দেখতে পাবো? বাবা মায়েরাই যদি আমরা এরকম একটা মেন্টালিটি নিয়ে আমাদের সন্তানদের তৈরি করি, তাদের নার্চার করি, তাহলে সন্তানরা কোন জায়গায় তাদেরকে দেখতে পারবো, তাই না? তো প্রত্যেক বাবা মায়ের প্রথম কাজ হলো সন্তান মানুষের ক্ষেত্রে একটা গোল সেট করে নেওয়া। আমি আসছি পরের কোশ্চেন গুলোতে। আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ভাবে প্রয়োজন। আপনারা কতজন এগ্রি করবেন আমি জানি না, যদি এগ্রি করেন তাহলে প্লিজ টাইপ এ, আর যদি আমার সাথে আপনাদের মতামত এক না হয় তাহলে ডিসএগ্রিও করতে পারেন, এটা পুরোপুরি আপনাদের বিষয়, এমন নয় যে না আমার সাথেই আপনাদেরকে একমত হতে হবে। আই ডোন্ট মাইন্ড। এ, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এখানে সবাই আমরা একই মানসিকতার লোকজন, না হলে এখানে একসঙ্গে হতাম না। তো থ্যাংক ইউ সো মাচ আবার। তো এই যে আমাদের মানসিকতা, আমাদের গোল, যে আমরা আমাদের সন্তানদের সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করতে চাই, এই সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার কয়েকটা পয়েন্ট আমি বলি। প্রথমেই আসে কিন্তু হেলথ, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ। এই তিনটে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই তিনটে দিককে আমরা কিভাবে নার্চার করতে পারি? ফিজিক্যাল হেলথ থেকেই কিন্তু বাচ্চাদের প্রচুর মেন্টাল স্ট্রেস চলে আসে। ফিজিক্যাল বডি যদি হিলড না থাকে তাহলে কিন্তু মেন্টাল বডিতে প্রেশার আসে, এনার্জি বডিতে সেগুলো রিফ্লেক্ট হয়। আবার এনার্জি বডিতে যদি প্রবলেম থাকে তাহলে হেলথে সেটা রিফ্লেক্ট হয়। এটা প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত। ফিজিক্যাল হেলথে প্রবলেম মানেই হচ্ছে মেন্টাল ইমোশনাল বডিতে, আমাদের এনার্জি বডিতে প্রবলেম আছে। আবার মেন্টাল ইমোশনাল বডিতে প্রবলেম থাকলেও ফিজিক্যাল বডিতে আসবে, এটা স্বাভাবিকভাবে। যখন মেডিকেল ট্রিটমেন্টে আমরা যাই ফিজিক্যাল কোনো ইস্যুর জন্য, তখন কিন্তু দেখবেন, আমি জানি না হয়তো আপনাদের জানা থাকবে, যে এমন কোনো অসুখ নেই যেটা সম্পূর্ণভাবে সেরে যায়। কোনো মেডিকেল কোনো ট্রিটমেন্ট আমি জানি না, হতে পারে কারুর
এ ধরনের অভিজ্ঞতা আছে বা তিনি জানেন যে শুধুমাত্র ডক্টরের ট্রিটমেন্টে কোনো মানুষ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। কেননা আমাদের মেন্টাল বডিতে, ইমোশনাল বডিতে আমাদের এনার্জি লেভেলে না ওই প্রবলেম গুলো থেকে যায়, যার জন্য সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায় না। তো সেগুলোকে আগে ভীষণ প্রচন্ড মানে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখে আর কি ওগুলোকে হিল করা আগে প্রথম ধাপ আমাদের সন্তানকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। সন্তানের মধ্যে যে রাগ জেদ তৈরি হয়, আমাদের মধ্যেও যে রাগ জেদ অনেক সময় তৈরি হয়ে যায়, এর কারণ কিন্তু ওই আমাদের পেছনে লুকিয়ে আছে, আমাদের ইমোশনাল বডিতে, আমাদের মেন্টাল বডিতে, আমাদের কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডে এগুলো ঢুকে আছে। তো প্রথম কাজ হলো এগুলোকে হিল করা। এবার আমি যদি আরেকটু বুঝিয়ে বলতে চাই, তাহলে দেখুন, একটা বোতল, তাই না? যদি আমি একটা বোতল দেখিয়ে বলি, এই যে একটা বোতল আছে, এই বোতলের মুখটা যদি বন্ধ থাকে, তাহলে কি আমরা জল ঢালতে পারবো? জলটা ভেতরে ঢুকবে? ঢুকবে না। প্রথমে এই ঢাকনাটাকে ওপেন করতে হবে, এই ঢাকনাটা প্রথমে ওপেন করতে হবে, তারপরে কিন্তু জল ঢালা যাবে। তার মানে আমাদের যে শুভ বুদ্ধি, সেই শুভ বুদ্ধিটাকে জাগাতে হবে, কনসিয়াসনেস বাড়িয়ে শুভ বুদ্ধিটাকে জাগাতে হবে। আবার এই যে বোতলটাকে যদি আমাদের শরীর বলে মনে করি, আর এই বোতলটা যদি অনেক দিনের পুরনো জলে ভর্তি থাকে, তাহলেও কিন্তু ফ্রেশ ওয়াটার যখন আমরা দেব তখন সে নিতে পারবে না, ওভারফ্লো হয়ে যাবে। ফ্রেশ ওয়াটার অনেকক্ষণ ধরে যদি দেওয়া যায়, তাহলে ওটার সাথে মিশে 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 অনেকটা সময় পরে পুরোটা ক্লিন হয়ে গিয়ে তারপরে ফ্রেশ ওয়াটারে হয়তো আসবে। সেই জন্য প্রয়োজন ভীষণ ধৈর্য এবং সহনশীলতা। এই কোয়ালিটি গুলো আগে আমাদের প্যারেন্টসদের মধ্যে ডেভেলপ করা ভীষণ ভাবে প্রয়োজন। কেননা সন্তানরা না প্রথম কিন্তু বাবা মায়ের কাছ থেকে সবকিছু শেখে। বাবা মায়ের সাথে, বাবা মায়ের এনার্জির সাথে কানেক্টেড। তো তো প্রথম শিক্ষাটা কিন্তু বাবা মায়ের থেকে শুরু হয়। রাগী জেদি সন্তানদের আমরা যখন ডিল করি, যখন আমরা ওদের নার্চার করি, তখন নার্চার করতে গিয়ে আমরাও অনেক সময় রেগে যাই ভীষণ ভাবে। তাহলে যে সন্তানটা অলরেডি রেগে আছে, জেদ করছে, তার সেই রাগ এবং জেদটাকে কমানোর জন্য বাবা মাও যদি রেগে যায়, জেদ চেপে যায় বাবা মায়ের, যে তুই কেন এটা করবি, করা যাবেই না, সেই মুহূর্তে দুজনেরই যদি সেম ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে কি ওই সমস্যাটা থেকে বেরোনো যাবে? আপনাদের কি মনে হয়? একটুখানি চিন্তা করুন, ডিপলি একটু ভাবুন, ভেবে আমাকে প্লিজ একটু আমার সাথে কমিউনিকেট করুন। এখানে চ্যাট বক্স খোলা আছে, যে কি মনে হয় আপনাদের এটা সম্ভব? বাবা মা এবং সন্তান উভয়েই যদি রাগ জেদ একই সঙ্গে একই সময়ে থাকে, তাহলে কি হিল করা সম্ভব? সন্তানকে শান্ত করা সম্ভব? নেভার, নট পসিবল, কখনোই সম্ভব নয়। সবাই এখানে আপনারা নিশ্চয়ই একমত হবেন। সবাই টাইপ করছেন, না, নেভার, কখনোই সম্ভব নয়। থ্যাংক ইউ সো মাচ। কখনো সম্ভব নয়। তো সন্তান যখন রেগে যাবে বা জেদ করবে, তখন না আমাদের আমাদের শান্ত থাকাটা ভীষণভাবে প্রয়োজন। সেই সময় যদি তাদেরকে আমরা আনকন্ডিশনাল লাভ দিয়ে ট্রিট করি, নার্চার করি, তবেই কিন্তু তাদের রাগ জেদটা সেই সময় কমবে। কিন্তু বেশিরভাগ প্যারেন্টসদের দেখা যায় যে এই ধরনের রাগী বা জেদি সন্তানদের ট্র্যাকেল করতে গিয়ে, ম্যানেজ করতে গিয়ে, মানুষ করতে গিয়ে বাবা মারাও রেগে যান। আজকে কিন্তু বেশিরভাগ সময় বাবা মায়েদের উপরে বেশি আসবে কথাগুলো। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি কিন্তু গভীর
মানে গভীরে ঢুকে গিয়ে কথাগুলো বলার চেষ্টা করছি, যাতে একটা আমরা ট্রান্সফরমেশন পেতে পারি, টোটাল ক্লিয়ার হয় কেন ঘটছে আমাদের সাথে ঘটনাগুলো, কেন ঘটছে এটা যখন আইডেন্টিফাই করব, তখন কিন্তু ঘটবেই না। আমরা জিজ্ঞাসা করি না যে কেন এটা করলি, তুই কেন এটা করলি, ওর কাছেই না ক্ল্যারিটি নেই যে কেন করেছে। এই কেনটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আর সে সেটা করবে না। ইভেন আমরাও তাই, আমরাও জানি না যে আমরা কেন করছি, কেন করব, কেননা আমাদেরও না লাইফে গোল সেট নেই। ফিজিক্যাল গোল, মেন্টাল গোল, ইমোশনাল গোল, ফিনান্সিয়াল গোল, স্পিরিচুয়াল গোল। তো আমরা বাবা মায়েরাও যেন এই বিষয়টা একটুখানি গভীরভাবে দেখার চেষ্টা করি। সন্তানরা না আমাদের আয়না, আমাদের ভেতরে যেটা আছে সেটাই আমরা ওদের মধ্যে ওই রিফ্লেকশনটা দেখি। তো প্লিজ আই রিকোয়েস্ট ইউ অল, আমরা যেন নিজেদেরকে আগে হিল করে ফেলি, আমাদের এনার্জির সাথে কানেক্ট হয়ে আমাদের বাচ্চারাও হিল হয়ে যাবে, তাদের এই ধরনের সমস্যা ধীরে 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 কমতে থাকবে। আমরা ওদেরকে ডিল করার জন্য, ওদেরকে নার্চার করার জন্য আমাদেরকে আনকন্ডিশনাল লাভ সবসময় রাখতে হবে, কন্ডিশনাল লাভ নয়। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আমরা না কন্ডিশনাল লাভে থাকি, বাচ্চাদের সাথে সেই রকম ভাবে বিহেভ করি যে তুমি এটা করলে তবে এটা পাবে, বা আমরা ভালোবাসাটাও হয়তো সেভাবে দিই। খুব স্বাভাবিক এটা, কিন্তু আমরা যেন কনসিয়াস থাকি, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। এটা পার্মানেন্ট সলিউশন নয়। আমরা যদি আমাদের প্রত্যেকটা পরিবারকে একটা করে হেভেন বানাতে চাই, তাহলে আমাদের সেই গডের যে কোয়ালিটিস গুলো আছে, সেই কোয়ালিটিস গুলো আমাদের ভেতরে ডেভেলপ করতে হবে, আমাদের ভেতরেই আছে। আমরা ঈশ্বরের মধ্যে কি কি গুণ দেখি? ঈশ্বর শান্ত, ভীষণ ধৈর্যশীল। আমরা পুরাণে দেখেছি, আমি তো ছোটবেলায় এরকম প্রচুর সিরিয়াল দেখতাম আমার ঠামার সাথে বসে বসে। তো সেখানে দেখেছি যে ঈশ্বরদের উপরে অসুররা, মানে দেবতাদের সঙ্গে অসুরদের বহু লড়াই ঝগড়া এসব হতো, কিন্তু দেবতারা ভীষণ শান্ত থাকতেন। আর মাঝে মাঝে ইন্দ্র যখন রেগে যেতেন তখন ইন্দ্রকে শাস্তি পেতে হতো, ওই অসুররা কখনো কখনো স্বর্গ দখল করে ফেলতো। এরকম ধরনের বিভিন্ন স্টোরি আপনারাও নিশ্চয় দেখে থাকবেন, তাই না? তো সেই ঐশ্বরিক গুণগুলো, কোয়ালিটিস গুলো আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। আমি কিন্তু পার্মানেন্ট সলিউশনের কথা বলছি এবং ডিপ কথা বলছি। আমরা সবাই এখানে আমাদের নিজেদের জার্নিতে আছি। প্রথমে এই ক্ল্যারিফিকেশনটা ভীষণভাবে প্রয়োজন, প্রত্যেকটা বাবা মায়ের এবং সন্তানেরও। সন্তানেরও এই ক্ল্যারিফিকেশনটা থাকা প্রয়োজন। ছোট বাচ্চাদের তো এইটা থাকে না, কিন্তু ওদেরকে আমরা যখন নার্চার করছি, আমাদের মধ্যে যখন এই ক্ল্যারিটিটা থাকবে তখন ওদের মধ্যেও এটা গ্রো হবে। আর বাচ্চা যখন মোটামুটি 14-15 বছরের পরে হবে আর কি, তখন থেকে আমরা তাদেরকে এইরকম ভাবে বোঝাতে পারবো যে আমরা আমরা শুধুমাত্র আমাদের নিজেদের জন্য এখানে আছি, আমাদের নিজেদের পারপাসটাকে কমপ্লিট করার জন্য। সন্তানরা আমাদের সম্পত্তি নয়, তারা আমাদের, কি বলি, তারা তাদের নিজেদের লাইফের পারপাস ফুলফিল করার জন্য এসেছে, আমরা আমাদের নিজেদের লাইফের পারপাস ফুলফিল করার জন্য নিয়ে এসেছি। এইখানে না বাবা মায়েদের একটা বড় ভুল হয়ে যায়, আমার মনে হয় আপনারা আবারও আমার সাথে একমত হবেন, যে বেশিরভাগ সময়টা আমরা আমাদের ইচ্ছেগুলো তাদের উপরে চাপিয়ে দিই, তাদের ইচ্ছের প্রায়োরিটি দিই না, তাদের লাইফের পারপাসটাকে ফাইন্ড আউট করার সুযোগ করে দিই না। আমাদের লাইফে যেটা যেটা আমরা আমরা করতে পারিনি, আমাদের লাইফে যেগুলো ঘাটতি থেকে গেছে, সেইগুলো আমরা আমাদের সন্তানদের উপর থেকে উসুল করার চেষ্টা করি। আমরা বলিও মুখে অনেক সময়,
যে আমি তো এটা পারিনি বাবা, তুই করে দেখা প্লিজ, তোকে করে দেখাতেই হবে। এতে করে একটা বয়সের পর যখন সন্তানরা সেটেল হয়ে যায়, যখন তারা ম্যাচিওর হয়ে যায়, তখনও না তারা ফুলফিল লাইফ পায় না। আমাদের মধ্যে এখানে অনেক বাবা মা আমরা আছি যারা নিজেরা ফুলফিল নই। কখনো কখনো আমাদের মনে হয়েছে যে কোথাও না কোথাও একটা ঘাটতি থেকে গেছে, কিছু একটা মিসিং। এখানে কারা কারা আছেন যে মনে হয় যে কিছু একটা মিসিং, লাইফে কিছু একটা মিসিং? কাদের কাদের মনে হয়? আমি তো এটা ভীষণ ভাবে ফিল করতাম, সেজন্য আমি আমার জার্নি শুরু করেছিলাম যে একটা কিছু একটা মিসিং, যেটা আমি পেতে পারি সেটা যেন আমার কাছে নেই। এই ফিলিংসটা আমার মধ্যে এসেছিল। অসীম বাবু লিখছেন মি, সোমা লিখছে মি, রজনীদিও লিখছে মি। আমার মনে হয় প্রায় সকলেরই এই ফিলিংসটা আছে যে কিছু একটা মিসিং। এই মিসিংটা হলো আমরাও না আমাদের বাবা মায়েদের ইচ্ছা পূরণের জন্য কাজ করে চলেছি। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা বলতেন যে যে মানে এখনো আমার বাবা মা অনেক সময় বলে, আমি অনেক সময় মানে সরি, আমি অনেক সময় বলি যে আমি চাকরি করব না। তো আমার বাবা মা তো ভীষণ ভাবে আর কি বলে যে না, একদম চাকরি ছাড়া যাবে না, অনেক কষ্ট করে, অনেক মানে কষ্ট করে তোকে মানুষ করেছি, তো আমাদের ইচ্ছে আর কি যে তুই এটা কর। হ্যাঁ, তো আমাকে তো এই প্রফেশনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ট্রাভেল করতে হয়। তো আমার বাবাও মাঝে মধ্যে আমাকে বলেন, আমি বাইরে আছি শুনলেই আমার বাবা বলেন। তো এটা তাদের বিষয়, তারাও ফুলফিল নয় লাইফে। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের বাবা মায়েরাও যেভাবে আমাদেরকে বড় করে তুলেছেন, আমরা তার প্রতিচ্ছবি। আমরাও আমাদের সন্তানদেরকে যেরকম ভাবে বড় করে তুলবো সেটা আমাদের প্রতিচ্ছবি। কিন্তু এই জায়গায় যেন আমরা একটুখানি সচেতন হয়ে যাই, একটুখানি কনসিয়াস থাকি যে আমরা যে ভুলের শিকার হয়েছি যেন আমাদের সন্তানরা এই ভুলের শিকার না হয়, তারা যেন তাদের ফুলফিলড লাইফ তারা যেন এনজয় করতে পারে, সেই মিসিংটা যেন তারা না হয়। এটা তখনই সম্ভব যখন আমরা পারপাসফুল লাইফ লিড করব। এই যে সন্তানরা স্ট্রেস ফিল করে, অ্যাংজাইটি ডিপ্রেশন ফিল করে, এটা কিন্তু তার একটা বড় কারণ যে তারা পারপাসফুল লাইফ লিড করে না। পারপাসটাকে আইডেন্টিফাই করা ভীষণ প্রয়োজন। আমরা যেন প্রতিদিন 3টে কোশ্চেন, যে কোনো কাজ করার আগে যেন 3টে কোশ্চেন নিজেকে করি। কেন করব, করলে কি হবে, না করলে কি হবে, এই 3টে প্রশ্ন যেন আমরা সবসময় করি। তাহলে কিন্তু আমরা রাইট ডিসিশন নিতে পারবো লাইফে। কেন করব, এই কেনর উত্তরটা যেন ক্লিয়ার থাকে সবার কাছে, যাই করি না কেন। করলে কি হবে আর না করলে কি হবে, তাহলেই কেনর উত্তরটা পেয়ে যাব আমরা। আর সন্তানদেরও যেন আমরা শেখাই। এইরকম ভাবে যদি আমরা প্রথম থেকে, বাচ্চারা যখন কিছু একটা ভুল করছে সেই সময়টা তাদেরকে আনকন্ডিশনাল লাভ দিয়ে সেটা থেকে ডিটাচ করা, এবং তারপরে তাকে শেখানো এই ধরনের প্রশ্নগুলো যেন তারাও নিজেদেরকে করে। সন্তান যখন কোনো ভুল কাজ করে ফেললো তখন যেন আমরা রেগে গিয়ে তাদেরকে শাস্তি না দিই। সেই সময়টা আমাদের ধৈর্যের পরীক্ষা, আমরা যেন ধৈর্যশীল হই। ধৈর্যশীল হয়ে
সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তারপরে যদি মনে হয় যে না, এটা ঠিক নয়, তার জন্য সে ভুল করছে, তাহলে এই ধরনের প্রশ্ন যেন সেও নিজেকে করে, তার জন্য যেন আমরা ইন্সপিরেশন দিই সব সময়। তাতে করে না নেক্সট টাইমে আরো ভুল করবে না। ওই জন্য আমি বারবার আমার সমস্ত প্যারেন্টিং এর সেশনে বা বাবা মায়েদের সাথে যখনই আমি কথা বলি তখনই আমি বলি যে আগে নিজের দিকে যেন আমরা তাকাই। এর জন্য গুড হ্যাবিট বিল্ড করা। দেখুন, সন্তানদের ওভারঅল যে সমস্যাগুলো হয়, ফোকাসের ভীষণ অভাব এখন প্রায় বাচ্চাদেরই। পড়াশোনা তারা কনসেন্ট্রেট করতে পারে না, একটা বড় সমস্যা। আমার কাছে বহু বাবা মা বলেছেন যে বাড়িতে তো পড়াশোনা করে, টিউশন টিচার বলছেন হ্যাঁ ভালো, খুব ভালো পড়াশোনা করে, স্কুলের টিচাররা বলছে যে হ্যাঁ ভালো পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার সময় গিয়ে সেই রেজাল্টটা আসছে না, বা যখন লিখছে তখন সেই রেজাল্টটা বেরিয়ে আসছে না, আউটকামটা আসছে না। এটার কারণ হলো মাল্টি ফোকাসড। আমরা আমাদের সন্তানদেরকে সব দিক থেকে আর কি 1 নাম্বার করতে চাই, সব দিকে। আমার ছেলে বা মেয়ে নাচে খুব ভালো হবে, বা ক্রিকেটে খুব ভালো হবে, বা ফুটবলে খুব ভালো হবে, বা গানে খুব ভালো হবে, বা খুব ভালো আবৃত্তি করবে, পড়াশোনাতেও খুব ভালো হবে। এরকম ধরনের প্রচুর অ্যাক্টিভিটির সাথে আমরা যুক্ত করে দিই আমাদের সন্তানদের। এবার তাতে কি হয়, মাল্টি ফোকাসড হয়ে যায়। আমরা যদি ধরে নিই যে আমাদের ব্রেনের, সরি, আমরা যদি ধরে নিই যে আমাদের ব্রেনের 100 ভাগ পাওয়ার, 100 ভাগ পাওয়ার, এই 100 ভাগ পাওয়ারটা এই এত কিছুতে না ডিভাইড হয়ে যায়, এতগুলো অ্যাক্টিভিটিতে ডিভাইড হয়ে যায়। অ্যাক্টিভিটি অবশ্যই থাকবে, তার রিল্যাক্সেশনের জন্য অবশ্যই অ্যাক্টিভিটি থাকবে, একটা বা দুটো যথেষ্ট। ওই অ্যাক্টিভিটির মধ্যে না যেন ফিজিক্যাল, মানে শারীরিক পরিশ্রমটা যেন বেশি হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বেশি থাকে, একটা বা দুটো এনাফ। আর এই একটা দুটো অ্যাক্টিভিটি না, এই যে শারীরিক পরিশ্রমের সাথে যত বেশি ইনভলভ থাকবে বললাম, এতে খেলাধুলোটা একটা বড় পার্ট। অনেক বাবা মায়েরা বলেন যে আমাদের সন্তানরা, ছেলেমেয়েরা না পড়তে বসতে চায় না, একদম পড়া করতে চায় না, পড়ার সময় আসলেই বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। তারপরে এখন বর্তমান সময়ে মোবাইল, আহ তারপরে আপনার ট্যাব, এরকম ধরনের প্রচুর গ্যাজেটের সাথে বাচ্চারা যুক্ত। তো এগুলো না অ্যাডিকশন হয়ে গেছে ওদের, ওরা এগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। এবার বাবা মায়েরা বলেন যে তাহলে কি বাচ্চাদেরকে আমরা মোবাইল টিভি দেখতে দেবো না, বা যদি না দেখতে দিতে চাই তাহলে কি করব, পড়াশোনায় ফোকাসটা কিভাবে বাড়াবো, যাতে পড়াশোনায় বেশি টাইম দেয় সেটা কিভাবে করব, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। তো যাদের এ ধরনের প্রশ্ন আছে তাদের জন্য বলছি, আপনাদের মধ্যে কি কেউ আছেন এখানে যাদের মধ্যে এই ধরনের প্রশ্ন আছে? আপনারা কি এই প্রশ্নের উত্তর, মানে আপনাদেরও কি এইরকম প্রশ্ন আছে যে আমাদের বাচ্চারাও আর কি টিভি মোবাইলে বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বা পড়াশোনা বেশি করতে চাচ্ছে না, পড়াশোনার সময় আসলেই? বিপ্লবদা লিখছেন আছে, অসম্ভব লিখছেন আছে, থ্যাংক ইউ। তো এর জন্য না আমরা 3S ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। 3S, প্রথমটা হচ্ছে স্পোর্টস, দ্বিতীয়টা হচ্ছে স্টাডি, এন্ড তৃতীয় হচ্ছে স্ক্রিন। আমরা কি করি, যখন সন্তানরা মোবাইল বা আহ, এ ধরনের ইলেকট্রনিক গ্যাজেটের সাথে কানেক্টেড, তখন আমরা সঙ্গে সঙ্গে কেড়ে নিই, দেখতে পাবি না, দেখতে দেব না, এরকম বলে আমরাও টেম্পটেড হয়ে যাই, হাইপার হয়ে যাই। তো এটা না করে বাচ্চার সাথে যদি একটা লাভিং কমিউনিকেশন করি, যে তোমাকে আমরা স্ক্রিন দেখতে দেব, ল্যাপটপ, মোবাইল, যাই হোক না কেন ইলেকট্রনিক গ্যাজেট, স্ক্রিন টাইম তোমাকে দেব, কিন্তু সেটার জন্য
এই টাস্কটা কমপ্লিট করতে হবে, তোমাকে খেলাটা করে আসতে হবে, পড়াশোনাটা এই টাস্কটা কমপ্লিট করতে হবে, হোমওয়ার্ক যেটা আছে বা স্টাডি লেভেলে যেটা যারা আছে সেটা কমপ্লিট করো। এই সময়টা তোমার স্ক্রিনের টাইম। এবং আমরাও বাবা মায়েরা যাতে এটা মেনটেন করি, আমাদেরও স্ক্রিনের টাইমটা আমরাও যেন একটা শিডিউল করে নিই। এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়, আমরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় পরের দিনেরটা মোটামুটি একটা চক আউট করে রাখতে পারি যে পরের দিনের কি কি প্রোগ্রাম আছে। অথবা সেদিনকেই সকালে ঘুম থেকে উঠে একদম সন্তানকে সঙ্গে নিয়ে পাশে বসিয়েও আমরা একটা চক আউট করতে পারি যে আজকে আমাদের আজকের দিনের গোল কি কি আছে, আমাদের কোন কোন কাজগুলো আজকে আছে। আমরা যখন এই ধরনের গুড হ্যাবিটের সাথে যুক্ত থাকবো, আমরা যখন এই ধরনের গুড হ্যাবিট মেনটেন করে চলবো, ফলো করব, তখন আমাদের সন্তানরাও সেটা করবে। ওদেরকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট যেন করি। বেশিরভাগ বাবা মায়েদের আমি দেখেছি, এটা আমার এত বছরের অভিজ্ঞতা, আমার বিভিন্ন গার্জেনদের দেখেছি, আমার প্যারেন্টিং সেশনে দেখেছি যে বাচ্চারা যেটা করে না আমরা সেটা বারবার করে বলি, তুই পড়াশোনা করছিস না, তুই, মানে যেটা চাই না আমরা সেটাই বারবার মনে করিয়ে দিই। ম্যাগি খাওয়ার জন্য জেদ করছিস, চকলেট খাওয়ার জন্য জেদ করছিস, মোবাইল দেখার জন্য জেদ করছিস, দেখছিস করছিস, বারবার ওটাকেই আমরা রিমাইন্ড করাই। তখন আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে না, ও না নেগেটিভ পজিটিভ বোঝে না, ও শুধু ওই জিনিসটা বোঝে, ওই এনার্জিটা বোঝে। এই যে বারবার আমরা কানের কাছে হ্যামার করি, মোবাইল দেখছিস, মোবাইল দেখছিস, টিভি দেখছিস, গেম খেলছিস, জাঙ্ক ফুড খাচ্ছিস, ফাস্ট একবারে ফুড চেক করে খাচ্ছিস, দিই ঘরটা কি। তখন হয় কি আমাদের সন্তানরা, আমাদের সন্তানদের সাবকনসিয়াস মাইন্ড ওদেরকে বারবার ওটা রিমাইন্ড করায়। ওদের সাথে যখন শান্ত হয়ে আমরা কথা বলি না, তাহলে কিন্তু ওরা বলবে যে আমরা এটা করতে চাই না। ইভেন আমরাও যদি আমাদের ভেতরে একটু জিজ্ঞাসা করে দেখি, তাহলে আমরাও দেখবো আমরাও এটা করতে চাই না, কিন্তু করে ফেলি। আমি অনেক বাবা মায়েদের দেখেছি যে সময় পেলেই মোবাইল নিয়ে বসে পড়েন, টিভি নিয়ে বসে পড়েন, তারাও গেম খেলছেন, এরকম বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট বলবো আমি এগুলোকে, তাদের মধ্যেও দেখেছি। তো তাদের সাথে যখন শান্তভাবে কথা বলার সময়, কাউন্সিলিং সেশনে দেখেছি শান্তভাবে কথা বলি যখন, তখন উনারাও বলেন যে ম্যাম আমরা এটা চাই না করতে, কিন্তু জানি না কিভাবে যেন ওই ফোর্সটা চলে আসে, ওই কারেজটা চলে আসে যে আমাকে ওটাই করতে হবে। একটা ক্রেভিং চলে আসে, খাওয়াতে যেমন আমাদের ক্রেভিং আছে, সেরকম যে মোবাইল দেখাতেও যেন একটা ক্রেভিং চলে আসে যে দেখতে হবে এই সময়। আরেকটু আমি ডিপে যদি যাই, আমাদের যে না, যেমন ফিজিক্যাল বডিতে আমাদের জলের চাহিদা আছে, খাবারের চাহিদা আছে, ঘুমের চাহিদা আছে, সেরকম আমাদের যে সাইকোলজিক্যাল বডি আছে, সাইকোলজিক্যাল মাইন্ড আছে, ওই সাইকোলজিক্যালও কিছু নিড আছে। ওয়েবিনারে এগুলো আরো ডিটেলে শেয়ার করব। তো যখন এই নিড গুলো ফুলফিল হয় না, তখনই আমরা চারিদিকে দৌড়ে বেড়াই মাল্টি ফোকাসড হওয়ার জন্য, এবং এই নিড গুলো ফুলফিল না হওয়ার জন্য অনেক সময় আমরা মাল্টি ফোকাসড হয়ে যাই। দুটোই হতে পারে। এখানে হয়তো অনেকে জানেন যে আমাদের 6টা সাইকোলজিক্যাল নিডের মধ্যে আমি যদি বলি তাহলে গ্রোথ, ভ্যারাইটি, কন্ট্রিবিউশন, লাভ অ্যান্ড কানেকশন, সিগনিফিক্যান্স, কটা বললাম, 6টা কি হলো, যাই হোক এই 6টা আমাদের সাইকোলজিক্যাল নিড আছে। আর এই যে মোবাইল বা টিভি বলুন, এই ইলেকট্রনিক গ্যাজেট গুলোতে আমাদের এই 6টা সাইকোলজিক্যাল নিড ফুলফিল হয়। আমাদের যদি কারোর সাইকোলজিতে গ্রোথ ওরিয়েন্টেড আমরা হই, তাহলে দেখুন মোবাইল বা টিভি বা ল্যাপটপ এই ধরনের ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, তাহলে এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম
যেখান থেকে আমাদের এই নিডটা মানে খুব ইজিলি ফুলফিল হয়। গ্রোথ তো বিভিন্ন ভাবে হয়, দেখুন সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর বিজনেস হয়, বহু বিজনেস স্ট্র্যাটেজি আমরা পাই, স্কিল ডেভেলপ করার সুযোগ আছে, তাহলে গ্রোথটা আমাদের মোটামুটি এখান থেকে ফুলফিল হয়। ভ্যারাইটি যদি আমরা বলি, ভ্যারাইটিটাকে যদি আমি আরেকটু এক্সপ্লেন করি, আমরা যেমন প্রতিদিন যদি একই খাবার খাই, প্রতিদিন যদি কেউ আমরা খিচুড়ি খাই, তাহলে যেমন কেমন একটা লাগবে না, যে প্রতিদিন খিচুড়ি খেয়ে যাচ্ছি। তখন মনে হবে যে একটুখানি অন্য কোনো খাবার খাই। আবার প্রতিদিনই যদি বাইরের খাবার খাই, তখন মনে হয় বাবারে আর ভাল লাগছে না, কবে একটু বাড়ির একটু ঝোল ভাত বা একটু সেদ্ধ ভাত খাবো। তো এই ভ্যারাইটিটা আমাদের সাইকোলজিক্যাল নিড। এবার সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের এই ভ্যারাইটিটা না ফুলফিল হয়ে যায়, সমস্ত দিক থেকে ভ্যারাইটি। একটু ডিপলি দেখুন, একটু ভাবুন, সব ধরনের ভ্যারাইটি আমরা ওখানে। গান শুনতে পাই, যে আমাদের এন্টারটেনের জন্য, সাইকোলজিক্যাল নিডের জন্য। গান বলুন, কোনো ভিডিও বলুন, কোনো কমিক্স বলুন, কোনো জোকস বলুন, এ ধরনের প্রচুর নিড আমাদের সোশ্যাল মিডিয়া থেকে ফুলফিল হয়ে যায়। তো এই জন্য বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এবার এটার যদি আমরা কারণ দেখি যে কেন এই শূন্যতাটা তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আবার সেই আনকন্ডিশনাল লাভে আসতে হয়। তাদের ভেতরে যে শূন্যতাটা তৈরি হচ্ছে, সেই শূন্যতাটা তৈরি হওয়ার কারণ হলো যে তারা আনকন্ডিশনাল লাভ পাচ্ছে না, তারা সবসময় শর্তযুক্ত ভালোবাসা পাচ্ছে। পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তাহলে বাবা মা একটু আদর করবে। পরীক্ষায় রেজাল্ট খারাপ হলেই শাস্তি। শাস্তিটা অনেক সময় ফিজিক্যাল না হয়ে মেন্টাল হয় যদি, তাহলে সেটা আরো বেশি ভয়ানক, এবং বেশিরভাগ সময় সেটা হয়। আমাদের সন্তানরা যদি পড়াশোনা বা যে সমস্ত অ্যাক্টিভিটিতে ইনভলভ করেছি আমরা, সেদিকে যদি খুব ভালো পারফরমার না হয়, তাহলে ম্যাক্সিমাম টাইমেই আমরা তাদেরকে তুলনা করি, কম্পেয়ার করি, যে দেখ তোরই বন্ধু, একই সাথে পড়াশোনা করিস, একই সাথে নাচ শিখিস বা গান শিখিস বা যাই হোক ক্যারাটে শিখিস বা সুইমিং করিস, কিন্তু দেখ ও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, তুই পারলি না। ওর না ভেতরে ভীষণ আঘাত হয়। তার মানে শূন্যতা তৈরি হলো। এবার যখনই শূন্যতা তৈরি হলো, ওই শূন্যতাটা অ্যাজ এ প্যারেন্ট যদি আমরা ভালো জিনিস দিয়ে পূর্ণ না করি, তাহলে কিন্তু বন্ধু বান্ধব, বাইরের লোকজন খারাপ জিনিস দিয়ে পূর্ণ করে দেয়। আর খারাপ জিনিস দিয়ে পূর্ণ করাটা খুব সহজ, ভীষণ অ্যাভেলেবল বাজারে, মার্কেটে খারাপ জিনিস। খারাপ জিনিস, বাজে জিনিসটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবল, পরিশ্রম করতে হয় না। আমরা যদি আমাদের নিজেদের দিকে একটু তাকাই, অনেকের হয়তো স্মোকিং এর অ্যাডিকশন থেকে থাকতে পারে, আমি জানি না। কিন্তু এখানে বেশিরভাগ জনেরই না হওয়ারই কথা, কারণ আমরা একটা অন্য ধরনের কমিউনিটি থেকে বিলং করি। তো যারা এই ধরনের অ্যাডিকশনে অ্যাডিক্টেড হয়ে আছে, তাদের কাছে যদি জিজ্ঞাসা করি, কথা বলি, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ মানুষই কিন্তু তাদের সব থেকে যে কাছের বন্ধু, তার কাছ থেকেই কিন্তু তার ওই অ্যাডিকশনের জায়গাটা তৈরি হয়েছে। অফারটা প্রথম তার কাছ থেকেই এসেছে। কি বলা হয় যে, বন্ধু তুই আমার বন্ধু, খাবি না? খা, যদি বন্ধু হোস তো খা। হলো যদি কোনো রকমে অ্যাভয়েড করা গেল, তারপরে কি বলি এখন আবার ভাই। মানে ছোট্ট ছোট বাচ্চারা ভাই ভাই বলে, মানে আর কি, ফ্রেন্ডশিপ। তো যদি ভাই হোস মানে ভাই, ভাইয়ের এনার্জিটা একটা অন্যরকম, ওদের কাছে ভাইয়ের ভ্যালুসটা আলাদা। যদি ভাই হোস তাহলে কিন্তু খেয়ে নে। মানে ওই ভাই বোনের ব্যাপারটা না, ভাই মানে একটা লিডার, মানে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, বা ওই ধরনের একটা ক্লোজ জায়গা থাকবে। ওই মানে ওরা যে সিগনিফিক্যান্স কোয়ালিটিটা পেতে চায় আর কি, সেই ধরনের একটা জায়গা। তো ভাই হোস তো খেয়ে নে। হলো, লাস্টে বলে যদি পুরুষ হোস তো খা। তাহলে আঘাতটা কোথায় আসছে? তখন আর অ্যাভয়েড করা যায় না। আরে
এইখানে আমাকে আঘাত করলো যে আমি পুরুষ কিনা, তখন এক টান দেওয়াই যায়, একটা পেগ নেওয়াই যায়। অ্যাডিকশনের শুরুটা কিন্তু সেখান থেকে। এটা আমাদের সন্তানদের জন্য সেম ওয়েতে ঘটে। ভালো জিনিসটা যখন আমরা তাদেরকে দিতে পারবো না, দিতে পারবো কখন? যখন আমাদের মধ্যে ভালোটা থাকবে। আমি যেমন আমার ভিতরে যা আছে আমি তো সেটাই দেবো না। আমার কাছে যদি সাফিসিয়েন্ট জিনিস না থাকে, পর্যাপ্ত না থাকে, তাহলে আমি কিভাবে দেব? সেই জন্যই আমি প্রথমে বলেছি যে অ্যাজ এ প্যারেন্ট প্রথমে আমাদের আগে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফিনান্সিয়ালি হিল হওয়া ভীষণভাবে প্রয়োজন। আমার সাথে কি একমত আপনারা? যদি একমত হন তাহলে প্লিজ টাইপ এগ্রি। আরেকবার আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, যাদের জন্য পসিবল হবে প্লিজ ভিডিওটা অন করবেন। আমি খুব কমফোর্টেবল ফিল করি। কমিউনিকেশন করতে আমার খুব সুবিধা হয়। এটা আমি প্রায় সব সেশনে বলি যে প্লিজ আপনাদের ভিডিওগুলো অন করে রাখবেন। ভিডিও অন থাকলে না কানেকশনটা মনে হয় বেশি হচ্ছে, সামনাসামনি চোখে দেখা যায়। আর আমি ভিজুয়াল পার্সন, তো সেজন্য আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা। এখানে অসীম বাবু, রজনীদি, বিপ্লব দা সবাই এগ্রি করেছেন, বাকিরাও নিশ্চয়ই এগ্রি করবেন। তো অ্যাজ এ প্যারেন্ট আমাদের ফার্স্ট ডিউটি হলো যে যে কোয়ালিটিস গুলো আমরা আমাদের সন্তানদের মধ্যে দেখতে চাই, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফিনান্সিয়ালি, সেই কোয়ালিটিস গুলো যেন আমরা আগে আমাদের মধ্যে ডেভেলপ করি। তাহলে না জার্নিটা খুব ইজি হয়ে যাবে, জার্নিটা ভীষণ ইজি হয়ে যাবে। এই একটু আগে বলছিলাম না যে বাচ্চাদের মনোসংযোগের খুব অভাব, ফোকাসের ভীষণ অভাব। এটার সাথে যে এখন আমি বললাম ভিজুয়াল, আমি ভিজুয়াল, তো এইটা আবার রিলেটেড। আমাদের তিন ধরনের পার্সোনালিটি আছে। আমরা কেউ কেউ অডিটরি, কেউ কেউ ভিজুয়াল, কেউ কেউ কাইনেস্থেটিক। এটা আমি আমার ওয়েবিনারেও আগে শেয়ার করেছি। নেক্সট আবার ওয়েবিনার যখন আসবে তখন এটা আরো ডিটেলস শেয়ার করব। তো অনেক সন্তানদের দেখা যায়, আমাদেরও দেখা যায় যে আমরা সবাই আর কি কেউ কেউ শুনে শুনে বেশি কানেকশন ফিল করি, শুনে শুনে বেশি কানেক্টেড হয়ে যায়, বেশি নিতে পারি, অ্যাটাচমেন্টটা বেশি তৈরি করতে পারি, কানেকশনটা বেশি বিল্ড করতে পারি। কেউ কেউ আবার দেখে, আমি যেমন এখনই বললাম যে অ্যাজ এ ভিজুয়াল পার্সন আমার খুব সুবিধা হয় যদি ভিডিওটা অন করা থাকে, আমি এনার্জিটা আরো বেশি পাই কথা বলার জন্য। আবার কেউ কেউ থাকে কাইনাস্থেটিক, তাদেরকে না কিছু বলার প্রয়োজন হয় না, বোঝা যায়। এই যে আমি বারবার করে বলছি না যে একটু দেখুন, বুঝুন, মানে আমি ভিজুয়াল কাইনাস্থেটিক। আমার বাড়িতে কিছু কোনো ধরনের কিছু হলে আমাকে বলার প্রয়োজন হয় না, আমি বুঝতে পারি যে এটা ও এই জন্য করছে, ওর এটা প্রয়োজন। এটা আমার পার্সোনাল টাইপ অফ পার্সোনালিটি। ভিজুয়াল আমি না দেখে দেখে বেশি কানেকশন ফিল করি, কখনো কখনো ব্যালেন্স হয়ে যায়, সেটা আলাদা কথা। তো আমাদের প্রত্যেকের মধ্যেই এই তিন ধরনের পার্সোনালিটি বেশি কাজ করে, প্রত্যেকের কারুর কারুর মানে কোনো কোনো একটা দিকে বেশি। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, অনেক বাচ্চাদের দেখেছি যারা মানে পড়ে পড়ে তাদের পড়া মুখস্থ হয় না, বই দেখে দেখে পড়ছে কিন্তু পড়া মুখস্থ হয় না। আবার ওই পড়াটাই যদি মা, বাবা বা কোনো টিচার যদি পড়ে পড়ে শোনান, তাহলে কিন্তু খুব ইজিলি তারা মনে রাখতে পারে। আবার কিছু কিছু সন্তান আছে, কিছু কিছু বাচ্চা আছে, যদি নর্মাল রিডিং কোনো বুক দেওয়া যায়, ওটা ওরা পড়ে মুখস্থ করতে পারছে না, কিন্তু ওই পড়াটাই যদি কোনো ভিজুয়াল এফেক্ট দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ভিজুয়াল, ভিজুয়াল মানে দেখছে, যেটা আমি বইয়ে পড়ছি সেই স্টোরিটাই আমি দেখতে পাচ্ছি, কোন একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি। দেখবেন এরকম প্রচুর মোরাল স্টোরি না অ্যাভেলেবল আছে। তো সেইগুলো একটু কালেক্ট করে যদি আমরা বাচ্চাদের সাথে দেখাই, পড়াশোনার রিলেটেডই আছে, প্রচুর ভিডিওস আছে, তাহলে কিন্তু বাচ্চাদের সুবিধা হয় পড়া মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য। আর যেটা বললাম মনোসংযোগের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে।
এই যে প্রথমে বললাম না 3S, স্পোর্টস, স্টাডি অ্যান্ড স্ক্রিন। তো বাচ্চারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, এক্সারসাইজ হবে তাদের বডিতে, তত তাদের কিন্তু মনোসংযোগ বাড়বে, ফোকাস বাড়বে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই ধরনের কবাডি খেলা যেগুলো আমরা আমাদের ছোটবেলায় খেলেছি, সেই ধরনের খেলার সাথে কিন্তু বাচ্চাদেরকে ইনভলভ করাটা খুব ভালো হবে, খুব ভালো একটা স্টেপ হতে পারে। কনসেন্ট্রেশনের জন্য আমরা ত্রাটক প্র্যাকটিস করতে পারি, বাচ্চাদের নিজেদেরও। কনসেন্ট্রেশনের জন্য আমরা রিভার্স কাউন্টিং করতে পারি। এই রিভার্স কাউন্টিং করলেও না আমাদের মনোসংযোগ বাড়ে। ত্রাটক প্র্যাকটিস করলে সামনে কোন একটা পয়েন্ট আউট করলাম কিছুতে, সেই পয়েন্টটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এটা আমরা মোমবাতি নিয়েও করতে পারি। একটা ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে একটু ঘরে ধূপ বা ধুনো টুনো দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, একদম ক্ল্যাটার ফ্রি জায়গায়, সেরকম জায়গায় একটা মোমবাতি দিয়ে যদি মোমবাতির একদম শিখাটার দিকে ফোকাসড হয়ে তাকিয়ে থাকা যায় যতক্ষণ না পর্যন্ত চোখ থেকে জল বেরিয়ে আসবে, তাহলে কিন্তু মনোসংযোগ বাড়ে এই সমস্ত প্রক্রিয়াগুলোতে। এগুলো আমরা করতে পারি। মনোসংযোগ বাড়ানোর জন্য ধ্যান বা মেডিটেশন ভীষণভাবে প্রয়োজন, খুব এফেক্টিভ। ধ্যান শুধুমাত্র শ্বাসেই যদি ফোকাস করা হয় তাহলেও কিন্তু মনোসংযোগ বাড়বে, ধৈর্য বাড়বে, যেগুলো আজকের দিনে বাচ্চাদের ভীষণভাবে ঘাটতি। বাবা মায়েদেরও ঘাটতি, বাবা মায়েদেরও মনোসংযোগে খুব অভাব, ধৈর্যের খুব অভাব। কিন্তু একজন বাবা মাকে না অপরিসীম ধৈর্য রাখতে হয় একজন সন্তান মানুষের জন্য। আর বাবা মায়েরা এটা, বিশেষ করে আমি মায়েদের কথা বলবো, মারা তো এটা ভীষণ ভাবে পারে, এটা করেও মারা। রাগ, জেদ এগুলো কমানোর জন্য, মনোসংযোগ বাড়ানোর জন্য আমরা কিছু ব্রিদিং টেকনিকও প্র্যাকটিস করতে পারি। যখন আমরা নিজেরা রেগে যাই বা বাচ্চারা রেগে যায়, এগুলো আমরা আমাদের দেখে দেখে না বাচ্চাদের শিখবে, বা ওদেরকে আমরা যখন ওরা শান্ত থাকবে তখন যেন আমরা ওদেরকে বুঝিয়ে বলি, এগুলো অ্যাডভাইস দিই। যখন আমরা রেগে যাই তখন যদি খুব জোরে শ্বাস নেওয়া হয়, ইনহেল করা হয়, এবং তারপরে খুব স্লোলি অ্যান্ড স্মুথলি যদি আমরা এক্সেল করি, তাহলে কিন্তু রাগটা আমাদের কন্ট্রোলে আসবে। রাগ কন্ট্রোলের জন্য যদি আমরা স্পেস চেঞ্জ করে নিই, আমাদের বডি পশ্চার চেঞ্জ করে নিই, তাহলেও কিন্তু রাগ কন্ট্রোল হয়। যখন বাচ্চা রেগে যায় তখনও যদি আমরা রেগে যাই, গিয়ে যদি ওদেরকে আর কি মারধর করি, তাহলে না ওটা আরো বেশি, মানে কুপ্রভাবটা আরো বেড়ে যায়। বাচ্চা আরো বেশি, তার মধ্যে জেদ গ্রো হয়, তার মধ্যে রাগটাও গ্রো হয়। এই জন্য বারবার আমি রিপিট করছি যে আমাদের বাবা মায়েদের আগে ওই গড কোয়ালিটিস গুলো ডেভেলপ করা ভীষণভাবে প্রয়োজন। তার জন্য আমরা যেন রেগুলারলি এই প্র্যাকটিস গুলো করি। সরি, এর মধ্যে এক্সারসাইজ ভীষণভাবে প্রয়োজন। ধ্যান বা মেডিটেশন যেটা বললাম সেটাও ভীষণভাবে প্রয়োজন। এগুলো যেন আমাদের প্রত্যেক দিনের জীবনের একটা পার্ট হয়ে যায়। যেমন করে না ঘুমালে আমাদের হয় না, না খেলে হয় না, জল না খেলে হয় না, শ্বাস না নিলে হয় না, সেরকম যেন আমাদের প্রত্যেকের লাইফের সাথে আমরা যেন এক্সারসাইজ, মেডিটেশন এই দুটোকে মাস্ট রাখি। সন্তানকে পাশে নিয়ে বসে প্র্যাকটিস করাই, নিজেরাও করব, তাদেরকে করব। সন্তানদের পড়াশোনায় ডেভেলপ করার জন্য টাইম ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরও তাই। টাইম ম্যানেজমেন্ট
আমরা বেশিরভাগ বলি যে সময় পাই না, সময় কোথায়, সময় নেই, এরকম ধরনের বিভিন্ন ধরনের অজুহাত আমরা তৈরি করে নিই, আর সেগুলো কি বাচ্চারা ফলো করে? টাইম ম্যানেজ করার জন্য আমরা যদি আমাদের প্রতিনিয়ত, প্রথমে তো আগেই বললাম যে সকালবেলা উঠে যদি আমরা আগে ঠিক করে নিই যে আজকের দিনের আমার কি কি কাজ আছে, সেই কাজগুলোকে লিস্ট আউট করে আমরা এটা টাইম ম্যানেজমেন্ট করার একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে টাইমকে, অনেকে যারা আমরা বলি না যে সময় পায় না বা সময় অপচয় হয়ে যায়, আমাদের প্রচুর সময় অপচয় হয়ে যায়, তো এই সময় অপচয়টাকে ধরার জন্য আমরা আমাদের সারাদিনের কাজটাকে লিস্ট আউট করতে পারি যে কোন কোন জায়গায় আমার কাজগুলো কাজে লাগেনি। আমরা আগেই লাইফের গোল সেট করেছি, সেই গোলের সাথে একটু মিলিয়ে মিলিয়ে দেখব যে কোন কোন কাজগুলো আমাদের কাজে লাগেনি। তখন কিন্তু আমরা টাইমটাকে ধরতে পারবো, সময়টাকে ধরতে পারবো। আর বাচ্চাদের মনোসংযোগের জন্য, ফোকাস বাড়ানোর জন্য ব্রেক ভীষণভাবে প্রয়োজন। ব্রেক একটা খুব সায়েন্টিফিক একটা প্রসেস, এটাকে পোমোডোরো টেকনিক বলা হয়। এখানে কি হয়, প্রত্যেক 25 মিনিট অন্তর অন্তর 5 মিনিট করে একটা ব্রেক নিতে হয়। এই 5 মিনিট ব্রেকে কিন্তু অন্য কিছু করা যাবে না, যে একটু সোশ্যাল মিডিয়ায় এসে ঘুরে গেলাম, এরকম নয়। ব্রেকে একটু গরম জল খাওয়া বা একটু টয়লেট করা বা একটু ব্রিদিং টেকনিক প্র্যাকটিস করা, এগুলো আমাদের বাচ্চাদের শেখাতে হবে, আমরা নিজেরাও করব, আমাদের সন্তানদেরও এগুলো শেখাবো। তাহলে কিন্তু যে প্রবলেম গুলো আমরা তাদের ফেস করছি, স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, স্ট্রেস অ্যাংজাইটির কারণ কি? আশানুরূপ ফল পাচ্ছি না, আমাদের লেভেল, আমাদের জীবনেও তাই। স্ট্রেস কখন হচ্ছে? যখন আমি যেটা চাই সেটা পাচ্ছি না, তখনই আমাদের স্ট্রেস হচ্ছে, তখনই ডিপ্রেসড হয়ে যাচ্ছি আমরা। এই আশানুরূপ ফলটা পাওয়ার জন্য আমাদেরকে এই স্টেপগুলো নিতে হবে, তাহলে আর স্ট্রেস আসবে না। কি তাই তো? স্ট্রেস আসার পরে সলিউশন করা ভালো, নাকি যাতে না আসে তার জন্য আগে থেকে প্রিপেয়ার থাকা ভালো? কোনটা, ফার্স্টটা না সেকেন্ডটা? প্লিজ টাইপ 1 or 2। 2, রজনীদি লিখছেন 2। থ্যাংক ইউ। প্রত্যেকের কাছ থেকে প্লিজ আমি একটু আশা করবো যে আপনারা কি মনে করেন, যে প্রবলেম লাইফে আসুক তারপরে সলভ করব, নাকি প্রবলেমটা ক্রিয়েটই হবে না, এইরকম জীবনে আমরা বাঁচবো? কোনটা, ফার্স্ট না সেকেন্ড? প্লিজ টাইপ, এভরিবডি প্লিজ টাইপ। গৌরী দাস লিখছেন 2, অসীম বাবু লিখেছেন 2, অঞ্জনা দি লিখেছেন 2, মীনাক্ষী লিখেছে 2। ইয়েস, কিন্তু সমাজে দিকে যখন আমরা তাকাই, তখন বেশিরভাগ লোকজনই দেখি জীবনটাকে না ছেড়ে দিয়েছে, অ্যাজ ইউজুয়াল চলছে চলছে এরকম। স্ট্রেস আসুক তখন সলভ করব, আগে শরীরে কিছু একটা সমস্যা হোক না, খাই, খাওয়া দাওয়া করি, বেড়াই, যাই খুশি করি, প্রবলেম আসবে তখন সলভ করব। না, এটা সঠিক পদ্ধতি নয়। প্রবলেম আসবেই না এইরকম লাইফ লিড করবো আমরা, তবেই না হেভেন হবে, প্রত্যেকটা পরিবার তবেই না একটা হেভেন হবে, তাই কি না? স্ট্রেস চলে এসেছে তাহলে তো সাফার করতে হবে, কিন্তু স্ট্রেস না আসে এইরকম ভাবে যখন আমরা চলবো, তখন তো আমাদের লাইফটা সত্যি একদম অন্যরকম হয়ে যাবে, অ্যাবান্ডেন্ট লাইফ হয়ে যাবে তখন। সেই জন্য আমাদের ডেইলি লাইফে এই বিষয়গুলোকে ইনক্লুড করা। অনেক বাবা মায়েরা বলেন যে আমাদের সন্তানরা ওভার থিঙ্কার, নেগেটিভিটির শিকার। এখান থেকে কি করে
তাদেরকে বের করা যায়। এই ওভার থিঙ্কিং, নেগেটিভিটি, এগুলো স্ট্রেস বা ডিপ্রেশনের একটা পার্ট। ম্যাক্সিমাম টাইমে আমরা যখন আমাদের অ্যাচিভমেন্টে ফোকাস করি না, আমাদের নিজেদের অ্যাচিভমেন্টে এবং আমাদের সন্তানের অ্যাচিভমেন্টে যখন আমরা ফোকাস করি না, ডেফিসিয়েন্সিতে যখন আমরা ফোকাস করি, তখন কিন্তু এ ধরনের সমস্যাগুলো বেশি অ্যারাইজ করে। আমাদের মধ্যে এই হ্যাবিটটা গ্রো করা ভীষণভাবে প্রয়োজন, যে আমরা যেন সব সময় আমরা কি পেয়েছি জীবনে, কি আছে, তার জন্য যেন আমরা গ্রেটফুল থাকি। কি নেই সেটাতে যেন আমরা ফোকাস না করি। আমাদের জীবনে যখন কি আছে সেটাতে আমরা ফোকাস করব, তখন এই ওভার থিঙ্কিং গুলো আসবে না, স্ট্রেস আসবে না, ডিপ্রেশন আসবে না। আমরা যখন কি আছে তার প্রতি গ্রেটফুল থাকবো, তখন না যেটা আছে ঈশ্বর আরো ঢেলে ঢেলে দেন। কেননা আমরা তো আমাদের এনার্জি ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড না। তো ওই এনার্জিটাই যাচ্ছে যে আমাদের কাছে আছে, তার জন্য আমি ভীষণ হ্যাপি, তার জন্য আমি ভীষণ গ্রেটফুল। তো ঈশ্বর তখন আরো ভরে ভরে ঢেলে ঢেলে দেয়। এটা নিয়ম, এটা ইউনিভার্সাল ল। কিন্তু যখন আমরা যেটা নেই সেখানে যখন আমরা ফোকাস করি, তখন সেটাই বারবার লাইফে ফিরে আসে। কিছু কিছু মানুষ আছেন, তারা বলেন যে আমার সঙ্গেই কেন এটা হয়, বারবার দেখেছি আমার সাথেই এটা হয়। কেননা আমরা ওখানেই ফোকাস করি, ওই এনার্জি ফ্রিকোয়েন্সির সাথে আমরা কানেক্টেড হয়ে থাকি, ডিসকানেক্ট করতে পারি না নিজেদের। এই ডিসকানেক্ট করার জন্য যে প্রথমে দেখালাম না জলের বোতলে, যে ভালো জলটা ঢালতে হবে, খারাপ জলটাকে বের করে দিয়ে ভালো জলটা ঢালতে হবে, বডিকে হিল করে দিয়ে মাইন্ডকে হিল করে তারপরে ভালো জিনিসটা ঢালতে হবে। তবেই আমরা সঠিক বাবা মা, আমাদের বাবা মায়ের নামটা কিন্তু সার্থক হবে। আমাদের সন্তানরা ভীষণ গর্ব অনুভব করবে যে না, আমি এরকম একজন মায়ের সন্তান, এরকম একজন বাবার সন্তান। তার জন্য আমাদেরকে সবসময় কিন্তু আনকন্ডিশনাল লাভে থাকতে হবে। আনকন্ডিশনাল লাভ তার মানে এই নয় যে আমরা বাচ্চাদের শাসন করব না, একদম শাসন করব, কিন্তু সেটা আনকন্ডিশনাল লাভের সাথে। এবার আনকন্ডিশনাল লাভে যদি যাই আমি, এই যে আমরা থমাস আলভা এডিসনের নাম শুনেছি না? তো উনি যখন ছোট ছিলেন তখন উনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। ওর হাতে একটা চিঠি দিয়ে মায়ের কাছে সেই চিঠি পাঠানো হয়েছিল যে আমাদের স্কুলে আপনার সন্তানকে আমরা পড়াতে পারবো না, তাহলে আমাদের বাকি যে স্টুডেন্ট গুলো আছে তারাও নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে তার মায়ের কাছে ওই চিঠিটা পাঠিয়েছিলেন। তো মা আনকন্ডিশনাল লাভে ছিলেন, তিনি ইভলভ ছিলেন, তার ধৈর্য ছিল, তার শৌর্য ছিল, তার সহনশীলতা ছিল, তার ভেতরে শান্ত ভাব ছিল, এই গড কোয়ালিটিস গুলো ছিল তার মধ্যে। সেই জন্যই তিনি তার ওই বাচ্চাকে তখন হ্যান্ডেল করতে পেরেছিলেন। তিনি সেই সাহসটা পেয়েছিলেন যে হ্যাঁ, আমি আমার বাচ্চাকে উইদাউট স্কুল, স্কুলের বাইরে নিজে মানুষ করতে পারবো। সেই সময় যদি উনার মধ্যে এই কোয়ালিটিস গুলো না থাকতো, তাহলে কিন্তু আজকে আমরা থমাস আলভা এডিসনকে পেতাম না। তিনিও যদি আর অন্যান্য মায়েদের মতো বলতেন যে না দেখো, তোমার স্কুল থেকে এরকম কমপ্লেন এসছে, তোমাকে পড়াশোনা করতেই হবে, মারধর বকা এটা ওটা সেটা করতেন, তাহলে কি আমরা পেতাম? সেই সময় তিনি তার আনকন্ডিশনাল লাভ দিয়ে তার সন্তানকে নার্চার করেছেন। তিনি নিজে তাকে দায়িত্ব নিয়ে পড়াশোনা করিয়ে, যা যেদিকে সন্তানের ইউনিক এবিলিটি সেইটাকে তিনি ইন্ধন জুগিয়েছেন, সেই চারা গাছটা তিনি নার্চার করেছেন। তো আমরা যেন আমাদের ভেতরে এই কোয়ালিটিস গুলোকে ডেভেলপ করি, যে আমাদের সন্তানদের একটা ছোট্ট চারা গাছের মতো, এই চারা গাছটাকে যেন আমরা সঠিক জল, সঠিক সার দিয়ে সুন্দর করে মানুষ করতে পারি, যাতে সেই গাছটা থেকে সুমিষ্ট ফল পাই আমরা। নাকি
বেশি বেশি ফল পাবো সেরকম ভাবে ওই ওই যে এখন কি কি সব দেয় না শাকসবজিতে, আপনার কি কি হরমোন পুশ করে যাতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, এইরকম। এখানে আরেকটা প্রসঙ্গ চলে আসে। অনেক বাচ্চারা না তাদের ছেলে মেয়েদের মোটা সোটা করার জন্য অনেক, মানে চলে আসে প্রসঙ্গক্রমে এই জায়গাটা যে হেলথ ড্রিঙ্কস খাওয়াতে পছন্দ করেন, বা হয়তো আহ কারোর কাছ থেকে শুনেছেন যে আমার বাচ্চাটা এরকম একটা জিনিস খেয়ে বা এটা করে খুব, মানে হৃষ্টপুষ্ট হয়েছে, খুব ভালো পড়াশোনা করছে, খুব ভালো এটা করছে ওটা করছে। তো অনেকে না সেইগুলোকেও অ্যাপ্লাই করার চেষ্টা করে। তো আবার সেই মানে কম্প্যারিজনের জায়গাটা চলে আসে, আমরা যেন এই কম্পেয়ারটা না করি, নিজেদেরকেও যেন এই কম্পেয়ারিং থেকে আলাদা রাখি। আমরা নিজেদেরকেও অন্যান্য বাবা মায়ের সাথে তুলনা করি, যে ওর মা এটা করছে আমি কেন এটা করবো না, ওর বাবা এটা করছে আমি কেন এটা করবো না, বা উনি এটা করছেন তাহলে আমাকেও নিশ্চয়ই এটা করা উচিত। আমি অনেক অনেক জায়গায় দেখেছি যে কেউ একটা কিছু করছে, আচ্ছা ও করছে তার মানে আমাকে ওইটা করতে হবে। সেটা কোনো রিচুয়ালও হতে পারে, এরকমটা নয় ও করছে বলে আমাকে করতে হবে এরকম নয়, তাহলে ওর সাথে আমার ডিফারেন্স কোথায় থাকলো? আমরা তো প্রত্যেকে ইউনিক, আমাদের প্রত্যেকের মধ্যে ইউনিক কোয়ালিটিস আছে, ইউনিক অ্যাবিলিটিস আছে। তাহলে অ্যাজ এ মাদার, অ্যাজ এ ফাদার, আমি যদি আমাকে অন্য মায়ের সাথে অন্য বাবার সাথে তুলনা করে তাদের মতনই আমি অ্যাক্টিভিটি করি, তাহলে আমার সন্তান কেন বলবে না যে ও এটা করছে বাবা আমাকে এটা দাও আমি এটা করব, বা ও এটা করছে মা আমাকে এটা দাও আমি এটা করব, কেন? এখানে আর একটা বিষয় ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাবা মায়ের রিলেশনশিপ। বাবা মায়ের রিলেশনশিপটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ একটা সন্তানের পুরো জীবনটাকে বয়ে নিয়ে যায়, নির্ধারণ করে। বাবা মায়ের মধ্যেও যেন আনকন্ডিশনাল লাভ থাকে, বাবা মায়ের সম্পর্কের মধ্যেও রেসপেক্ট থাকে, গ্র্যাটিটিউড থাকে, যাদের মধ্যে নেই তারা যেন এই কোয়ালিটিস গুলোকে ডেভেলপ করি। তার জন্য যদি কোথাও কোনো উন্ড থেকে থাকে সেগুলো যেন আমরা হিল করে নিই, রিলেশনশিপে মাস্টারি করা যায়। যে সাইকোলজিক্যাল নিড গুলো বললাম, আরো কিছু ডেপথের জিনিস আছে রিলেশনশিপে। 6 স্টেটাস আছে, 3 পেজেস আছে রিলেশনশিপ। আমরা নিজেদেরকে আগে আইডেন্টিফাই করতে পারি যে আমরা কোথায় আছি, আমাদের সাথে, আমার নিজের সাথে আমার রিলেশনশিপ কিরকম, আমার হাজব্যান্ডের সাথে বা আমার ওয়াইফের সাথে রিলেশনশিপ কিরকম, আমার সন্তানের সাথে রিলেশনশিপ কিরকম, আমার প্যারেন্টস এর সাথে রিলেশনশিপ কিরকম, কলিগস এর সাথে রিলেশনশিপ কিরকম, এমপ্লয়ের সাথে রিলেশনশিপ কিরকম, তো সব আইডেন্টিফাই করা যায়। তার মানে নিজেকে খোঁজা যায় যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার প্রেজেন্ট প্লেসটা যদি আগে আইডেন্টিফাই করতে পারি, তবেই না আমি কোথায় যাব সেই ডেস্টিনেশনটা সেট করতে পারবো। বেশিরভাগ মানুষই তো তাদের নিজেদেরকেই চেনেন না, নিজেদের পার্সোনালিটি, নিজেদের সাইকোলজিক্যাল নিড, নিজেদের বডি ম্যাট্রিক্স, মাইন্ডের কোন জায়গায় আছি আমরা, আমাদের ইমোশনাল স্টেটাস কিরকম, কোন জায়গায় যেতে চাই, এগুলো সবগুলো কিন্তু এক্সপ্লোর করা ভীষণ ভাবে প্রয়োজন। আমাদের মধ্যে না এই যে গ্রোথের, আমি অ্যাকচুয়ালি টোটালটাই গ্রোথের কথা বলছি। তো এখানে আমাদের মানি ব্লুপ্রিন্ট ঠিক নেই। আমরা মানিটাকে, মানি সঠিক ইনভেস্টমেন্ট আমরা জানি না। মানি মাইন্ডসেট মাস্টারি করা যায়। আমি এরকম দু একটা অফলাইন প্রোগ্রামে, অফলাইন ইভেন্টে অ্যাটেন্ড করেছিলাম। রাঁচিতে সুনীল তুলসিয়ানি স্যার ছিলেন ওখানে,
অমরেশ ঝা স্যার ছিলেন, এরকম আরো অনেক বড় বড় পার্সোনালিটি ছিলেন, রবার্ট কিওসাকি। এদের সাথে সরাসরি আর কি লাইভ প্রোগ্রাম ওনারা অ্যারেঞ্জ করেছিলেন। মানে বড় বড় যারা আপনার রিয়েল এস্টেটের সাথে যুক্ত বেশিরভাগ মানুষজন তারা ছিলেন। তো ওখানে দেখেছি যে ওনারা মানি মাইন্ডসেটটাকে ভীষণ ভাবে গুরুত্ব দেন। মানুষের জীবনে না শুধু শুধু ইমপ্রুভমেন্ট হয় না, আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ধারণা, আমাদের বিশ্বাস কি, আমরা কিন্তু সেটাই। স্বাস্থ্য নিয়ে আমাদের কি ধারণা, সম্পর্ক নিয়ে আমাদের কি ধারণা, আমরা কি বিশ্বাস করি, টাকা পয়সা নিয়ে আমাদের কি ধারণা, আমরা কি বিশ্বাস করি, এটাই আমরা, এটাই আমরা। আর আমি যদি আরেকটু স্পিরিচুয়ালিটির দিক থেকে বলি, তাহলে এই পৃথিবীতে এই জন্মের আমাদের উদ্দেশ্য হলো নিজেদেরকে ইভলভ করা। এটা আমাদের প্রত্যেকের জন্মের একটা পারপাস, যে নিজেকে ইভলভ করা, নিজের চেতনাকে আরো উন্নত করা। তো এখানে মানি একটা খুব বড় একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। অনেকের ক্ষেত্রে মনে হয় যে রিলেশনশিপ মাস্টারি বললাম বা আহ আরো যে গোলগুলোর কথা বললাম, এই গোলগুলো তো শুধু শুধু অ্যাচিভ করা যায় না, কিছু পাওয়া যায় না, ফ্রি এর না জিনিসের কোনো ভ্যালু নেই। আমি প্রচুর ফ্রি ওয়েবিনার অ্যাটেন্ড করেছি, প্রচুর ফ্রি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, সেখানে কোনো ভ্যালু নেই, জাস্ট ইনফরমেশন পাওয়া যায়। ফ্রিতে কিছু পাওয়া যায় না, এবং ফ্রি এর জিনিসকে আমরা না গুরুত্ব দিই না। দুর্গাপুজোর সময় যখন বাজার টাজার আগে করতাম, তখন দেখতাম যে কিছু একটা ফ্রি গিফট পাওয়া যায়। তো সেটাকে না অনেকেই দেখেছি যে একদমই মানে ধরা ছোঁয়ার তালিকাতে, লিস্টে রাখে না আর কি, আরে এটা তো ফ্রিতে পেয়েছি, ভেঙে গেছে ছাড় দাও, ওটা ফ্রিতে পেয়েছিলাম, ছিঁড়ে গেছে আরে ও ছাড় ছাড় কিছু হবে না, ওটা ফ্রিতে পেয়েছিলাম। এইরকম ধরনের আমাদের মানসিকতা ফ্রি এর জিনিস সম্পর্কে, ভ্যালু আমরা দিতে পারি না। তো আমি বিশ্বাস করি এবং আমি এটা মেনে চলি যে আমাদের পার্সোনাল গ্রোথের জন্য, ইভলভমেন্টের জন্য যদি আমরা ইনভেস্টমেন্ট করি, এটা কিন্তু একেবারে প্রপার ইনভেস্টমেন্ট। এটা না মানে আমৃত্যু ইনভেস্টমেন্ট, জন্ম জন্মের ইনভেস্টমেন্ট এটা। আমি জানি না আপনারা আমার সাথে একমত কিনা। আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা সব সময় মেনে চলি। কারণ আমি যখন আমার উপরে ইনভেস্টমেন্ট করব, সেটা আমার পারপাসটাকে ফুলফিল করবে। আপনারা কি একমত আমার সাথে? প্লিজ একটু এগ্রি লিখুন একটুখানি, এগ্রি ডিসএগ্রি যা যেটা যার মনে হয়। নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করার জন্য ইনভেস্টটাকে কি আপনি রাইট ইনভেস্টমেন্ট বলে মনে করেন? এসপি সেম পেজ লিখেছেন সোমা, থ্যাংক ইউ। অসীম বাবু লিখেছেন এগ্রি। বিপ্লব দা লিখেছেন, দেবাশিস দা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা রাইট ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা না পার্মানেন্ট ইনভেস্টমেন্ট, এবং এটা রিটার্ন ও লাইফ টাইম রিটার্ন, অ্যাবান্ডেন্টলি রিটার্ন। এটার এই রিটার্নের কোনো মাপজোক হয় না। আমরা যদি নিজেদের উপরে যেটা ইনভেস্ট করব, এই রিটার্নটা না মেপে পাবো না যে আমি এত পার্সেন্ট ইন্টারেস্ট পেলাম বা এত টাকা পেলাম, এরকম ভাবে মেজারমেন্ট করা যায় না। এটা জেনারেশনের এর রেজাল্টটা মানে কত জেনারেশন ধরে যে পাওয়া যায়, একটুখানি ডিপলি ভাবুন। আমি জানি এখানে আপনারা অনেকে নিজেদের উপরে ইনভেস্টমেন্ট করেছেন, করেন। তো একটু যদি ডিপলি ভাবি, তাহলে এই যে আমরা সেলফ ইমপ্রুভমেন্টের জন্য নিজের উপরে ইনভেস্ট করলাম, অর্থাৎ আমার এনার্জিটা, আমার চেতনাটাকে উন্নত করলাম, এটাই আমার সন্তানের মধ্যে চ্যানেলাইজ হলো, সেটা তার সন্তানদের মধ্যে চ্যানেলাইজ হবে, সেটা তার সন্তানদের মধ্যে চ্যানেলাইজ হবে, এরকম পরপর 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 চলতে থাকবে। আমার মেন্টর বলেন
এটা আমি সব জায়গায় বলি যে अच्छी चीजें दुश्मन से मतलब मत छोड़ना, और बुरी चीजें अपने बाप से भी मत लेना। अच्छी चीजें दुश्मन से भी मत छोड़ना, और बुरी चीजें अपने बाप से भी मत लेना। এটার জন্য না লাগে একটু, প্লিজ কনটেক্সটটা বোঝার চেষ্টা করবেন। এটার জন্য একটু দম লাগে। ম্যাক্সিমাম সময় আমরা কি বলি যে আমার বাবা বলেছে, মা বলেছে, তাদের কথা ফেললে চলে, তাদের কথা অনুযায়ী তো আমাকে চলতে হবে। অবশ্যই চলতে হবে, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা মন্দ, তাদের জন্য সেটা হতে পারে ঠিক ছিল, কিন্তু আমার জন্য সেটা ঠিক যে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আমার বাবা মায়ের জীবনের পারপাস আলাদা, তাদের জীবনের গোল আলাদা, আমার জীবনের গোল আলাদা, আমার লাইফের পারপাস আলাদা, আমার সন্তানদের লাইফের পারপাস আলাদা। সেই জন্যই তো প্যারেন্টিং। আমাদের সাথে যে কন্ডিশনিং গুলো হয়েছে আমরা তার রেজাল্ট আজকে পাচ্ছি। তো এখান থেকে ইভলভ করবো কি করে? আমাদের সেই কন্ডিশনিংটাকে চেঞ্জ করতে হবে, আমাদের সন্তানদের সেই কন্ডিশনিংটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের সন্তানদের যে সামগ্রিক যে সমস্যাগুলো আছে, তাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য, ডিপ্রেশন ম্যানেজমেন্টের জন্য আমরা এমন একটা নার্চারিং দেব, তাদেরকে এমন ভাবে নার্চার করব যেন তাদের মধ্যে এই কোয়ালিটি মানে এই ধরনের প্রবলেম অ্যারাইজই না হয়। আর যাদের মধ্যে এই ধরনের অ্যারাইজ হয়েছে তাদেরকে এগুলো হিল করে নিতে হবে, গুড হ্যাবিট গুড বিহেভিয়ার ইমপ্রুভ করতে হবে, তাহলেই এগুলো সলভ করা যায়। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটা সলিউশন নেই। যেটা আমরা এখন যে প্রবলেমটা ফেস করছি এটা হচ্ছে এফেক্ট, এটা যখন আমরা কজে যাব তখনই কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই করে আমরা সলভ করতে পারবো। আর কারো যদি মনে হয় আমাদের সন্তানদের জন্য এবং আমাদের নিজেদের জন্য যে আমরা ওভার থিঙ্কিং করছি, বা আমাদের স্ট্রেস হয়ে যাচ্ছে, বা নেগেটিভ থিঙ্কিং হচ্ছে, আমরা একটু লিস্ট ডাউন করে নিতে পারি, হ্যাঁ, লিখে নিতে পারি নিজেকে অবজার্ভ করার জন্য যে কোথায় কোথায় আমার এই নেগেটিভ থট গুলো আসছে, এই অ্যাংজাইটি গুলো আসছে, একটু নিজেকে দেখা। এবার প্রশ্ন করা যে এগুলো কি সত্যি আমার, এগুলোর সাথে আমি সম্পর্কযুক্ত, যে যে চিন্তাগুলো আমার মধ্যে আসছে এই চিন্তাগুলো কি সত্যিই আমার জীবনের সাথে যুক্ত, এই চিন্তাগুলো করলে আমি কি পাবো আর না করলে কি পাবো, যেটা প্রথমে বললাম। তাহলেই কেন সলিউশনটা আসবে। বেশিরভাগ লোকজন বলেন যে কেন করছি এটা যদি জানবো তাহলে তো করবোই না, তাই না? তাহলে কেনটাকে জানা আগে বিশেষ প্রয়োজন, যে কেন করছি, করলে কি হবে না করলে কি হবে, ব্যাস সলিউশন এখানে। যাই করি না কেন সেটা কি আমার পারপাসের সাথে অ্যালাইন, সেটা কি আমার জীবনের সাথে অ্যালাইন কানেক্টেড, সেটা আমার পারপাসের সাথে, আমার জীবনের সাথে, আমার জীবনের যা গোল সেই জায়গায় কি যেতে পারবো? যদি যেতে পারি তাহলে করব, সন্তানকে অ্যাপ্রিসিয়েট করবো যে হ্যাঁ তুমি করো। আর যদি আমার জীবনের গোল ফুলফিল না হচ্ছে তাহলে সেটা করব না, সন্তানদেরকেও বোঝাবো। আরেকটা জিনিস বলি, এই যে সন্তানদের সাথে না বেশিরভাগ সময় আমরা যখন উপদেশ দিই, অ্যাডভাইস দিই, তখন না সঠিক সময়টা নির্বাচন করা ভীষণভাবে প্রয়োজন। আর অ্যাডভাইস কেউ পছন্দ করে না। আমরাও তো বলি বাড়িতে না যে জ্ঞান দিও না তো, আমরা অনেকে অনেক সময় বলি যে জ্ঞান দিও না তো,
কারণ আমাদের ভালো লাগে না শুনতে। সবসময় যদি কেউ আমাদের উপরে খবরদারি করে, আমরা তো ম্যাচিওর হয়ে গেছি, তবুও যদি আমাদের উপরে এখন কেউ খবরদারি করে, তাহলেও আমাদের ভালো লাগে না। তো তাদেরও না সেটা মনে হয়, কিন্তু তাদেরকে তো বোঝাতে হবে। তাদের মধ্যে তো সেই সেন্সটা এখনো গ্রো হয়নি, যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা ঠিক কোনটা করা ভুল। সেই জন্য সঠিক সময়টা একটু দেখতে হবে, যে আমার সন্তান কোন সময়ে ফ্রি থাকছে, কোন সময় আমি ওর সাথে কানেক্ট হতে পারবো। সেটা হতে পারে ঘুমোতে যাওয়ার সময়, সেটা হতে পারে ঘুম থেকে ওঠার সময়, স্কুল থেকে ফিরে এসে। ওই সময় না বাচ্চা খুব ইনসিকিউর ফিল করে, বাবা মার সাথে কানেক্টেড হতে চায়। এই তিনটে সময় ভীষণভাবে গুরুত্বপূর্ণ: ঘুমাতে যাওয়ার সময়, ঘুম থেকে ওঠা, এবং যখন বাচ্চা স্কুল থেকে ফেরে। এই তিনটে টাইম খুব গুরুত্বপূর্ণ। এই সময় বাচ্চার সাথে খুব ডিপ কানেকশন বিল্ড করা যায়। আর মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটের অ্যাডিকশন কমানোর জন্য না একটা টাইম বেঁধে দিতে হবে। ঘুমোতে যাওয়ার আগের 6 ঘন্টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত বাচ্চারা যে সাবজেক্টের পড়া মনে রাখতে পারে না, ঘুমোতে যাওয়ার আগে যদি সেই সাবজেক্টের পড়াটা করাই মানে করানো যায়, তাহলে তাদের জন্য খুব এফেক্টিভ হবে। মানে ওই সময় যখন আমরা ঘুমোতে যাই, তখন তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট থাকে। এবার রিসেন্টটা সাবকনসিয়াস মাইন্ড বেশি মনে করে। এবার পড়াটাও যদি একটু ফিলিংস দিয়ে পড়ি, আমরা আমাদের ওই যে পার্সোনালিটিটাকে আইডেন্টিফাই করতে পারি, যে ভিজুয়াল না অডিটরি না কাইনেস্থেটিক, সেই হিসেবে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু ওই পড়াটা মনে থাকবে বেশিক্ষণ ধরে। একবার ঘুমোতে যাওয়ার সময় পড়লাম, বা পড়ার জন্য আপনার অ্যাপ্রিসিয়েট করলাম, আবার ঘুম থেকে উঠলো, তখন আর একবার মনে মনে আওড়ে নেওয়া হলো, বা একবার ভিজুয়াল হলে একবার দেখে নিল, বা অডিটরি হলে একবার বাবা মাকে এফার্টটা দিতে হবে, একবার পড়ে পড়ে শোনানো হলো, তাহলে কিন্তু বেশি ভালো মনে থাকবে। আপনাদের কি কারুর কোনো কোশ্চেন আছে? কারুর যদি কোনো কোশ্চেন থাকে তো প্লিজ ফিল ফ্রি টু আস্ক। কোনো অসুবিধা নেই, একদম ফ্রিলি জিজ্ঞাসা করতে পারেন। যে যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকেন, আনমিউট করে জিজ্ঞাসা করতে। সেটা নিজের প্রশ্ন নাও হতে পারে। আমাদের আশেপাশেও তো প্রচুর বাচ্চাদের আমরা দেখি যারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। এরকম ধরনের যদি কোনো প্রবলেম থাকে, সেটাও আমরা জিজ্ঞাসা করতে পারি। এমন নয় যে না শুধুমাত্র আমার সলিউশনের জন্যই আমি চাচ্ছি। তাহলে নিজেদেরকে একটু আনমিউট করুন, বা হ্যান্ড রেজ করতে পারেন, বা টাইপও করে বলতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে। তাহলে আমি সেগুলো আমার জায়গা থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেবাশিস বাবু আনমিউট করেছেন। দেবাশিস বাবু কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, বলুন বলুন। আমি ম্যাডাম টিচিং লাইনেই আছি। হুম হুম। তো বুঝতে পারছি ছেলেটা মিথ্যে কথা বলছে, মানে কোনো কোনো বিষয়ের উপর, কিন্তু সে কিছুতে স্বীকার করছে না। মানে পরিষ্কার বুঝতে পারছি, মানে তার আবভাব বা তার কথাবার্তা সবকিছুতেই সে টোটালটাই মিথ্যে কথা বলে যাচ্ছে, মানে সে সত্যি কথাটা কিছুতেই বলছে না। মানে এই এই ক্ষেত্রে আমরা কি কিরকম ভাবে তার কাছ থেকে সত্য কথাটাকে আদায় করতে পারি বা সত্যর পথে তাকে নিয়ে আসতে পারি, আচ্ছা। এটা যদি করা যায়। হুম হুম বলি। দেখুন, প্রথমত বাচ্চা মিথ্যে কথা বলা অভ্যাস করে। তার প্রথমে যদি যেমন করে বললাম যে কেন করে, অভ্যাসটা কোথা থেকে গ্রো হলো, ওইখানটা যদি আমরা প্রথমে একটু যাই, তাহলে দেখবো। আমি জানি না আপনারা সেটা করেছেন কিনা, বেশিরভাগ বাবা মারা করে, ইভেন আমিও একটা সময় করেছি, যে কিছু একটা ভুল করলো, ওই ভুলটার না আমরা শাস্তি দিয়ে ফেলি। এবার যখনই কোনো একটা ভুলে, সেই শাস্তিটা যে কোনো শাস্তি হতে পারে। সেটা শারীরিক শাস্তি হতে পারে, হয়তো দু এক থাপ্পড় লাগালাম, বা দু চারটে বকাঝকা দিলাম, বা কিছু বিষয়ে একটা ভয় দেখালাম। হুম,
তখন না এই হ্যাবিটটা তার মধ্যে গ্রো হয়। এটা হচ্ছে মেন কারণ। আপনার বাচ্চার বয়স কত? ম্যাম আমার বাচ্চার ক্ষেত্রে না, আমি যখন টিচিং লাইনে কথা বলছি। আচ্ছা আচ্ছা, তা ওই সেই মানে বাচ্চাদের বয়স কিরকম? বয়স সব 12-13-র মধ্যেই 12-13-এর এরকমই। মধ্যে। আচ্ছা, তার মানে অ্যাডোলেশন পিরিয়ডে পা দিচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এই অ্যাডোলেশন পিরিয়ডে দেখুন ওদের কিছু হরমোনাল চেঞ্জেস হয়, সেগুলোকে না অনেক সময় বাচ্চারা অ্যাকসেপ্ট করতে পারে না, সেটা সম্বন্ধে তাদের সঠিক নলেজ থাকে না। বাবা মারা ফ্রিলি কথা বলতে পারেন না। এই যে একটু আগে যে কোয়ালিটিস গুলোর কথা বললাম, বাবা মায়ের মধ্যে সেই কোয়ালিটিস গুলো, সেই ভ্যালুস গুলো অ্যাকচুয়ালি ডেভেলপ হয়নি, যার জন্য তারা সঠিক ক্ল্যারিটি আসেনি, সেই জন্য তারা কোনো একটা ইনসিকিউরিটি থেকে বাচ্চার সাথে সঠিকভাবে ফ্রিলি কমিউনিকেট করেনি। এবার বাচ্চা একটা কমফোর্ট জোন পাচ্ছে না, একটা সিকিউর জোন পাচ্ছে না, যেখানে সে ফ্রিলি জিজ্ঞাসা করতে পারে, ফ্রিলি ওপেন আপ হতে পারে। তখন সে কি করছে? মিথ্যার আশ্রয় নিচ্ছে। তখন সে মিথ্যার আশ্রয় নিচ্ছে স্কুলেও। অ্যাজ এ টিচার আমি যখন দেখি যে ক্লাসে হয়তো আমি কিছু একটা লেখাচ্ছি বা পড়াচ্ছি, জিজ্ঞাসা করছি বাবু করেছো, বলছে হ্যাঁ করেছি, কিন্তু খাতায় গিয়ে দেখছি করেনি, খাতায় গিয়ে দেখছি করেনি। এবার যখন আমি যাচ্ছি তার কাছে, তখন যখন তার সাথে কানেক্ট করার চেষ্টা করছি, ও মিথ্যে কথা বলছে যে হয় ওর ভেতরে এরকম ভয় আগে থেকে আছে যে আমি যদি সত্যি কথা বলি করিনি, তাহলে ওই সময় আমাকে টাস্কটা কমপ্লিট করতে হবে, বা টাস্কটা ইনকমপ্লিট বলে আমাকে শাস্তি পেতে হতে পারে। এটা দুটো কারণ। আর একটা কারণ হলো, সে যদি মেন্টালি স্যাটিসফাইড না থাকে, তার আত্মতুষ্টি নেই, যেটা প্রথমে বলছিলাম, সেই জায়গাটা যদি না থাকে, সে যদি ফুলফিল না হয়, সে না মিথ্যার আশ্রয় নেবে। কারণ না, মিথ্যা একটা কমফোর্ট জোন, ঝট করে মিথ্যে কথাটা বলে সেই জায়গা থেকে পার পাওয়া যায়। তার মধ্যে এই ক্ল্যারিটিটা নেই, এই ভ্যালুজটা নেই, যে সেই সময় মিথ্যে কথা বললে যদিও বা আমি পার পেয়ে যাই, কিন্তু সেই মিথ্যাটার জন্য আমাকে আরো অনেক মিথ্যে কথা বলতে হবে, এবং ভবিষ্যতে আমাকে অনেক কিছু ফেস করতে হবে, যেটা আরো বেশি টাফ সেই সময় সত্যি কথাটা বলার জন্য। সেই ক্ল্যারিটিটা নেই। এমনও হতে পারে যে তার ছোট থেকে যে পরিবেশে সে বড় হয়ে এসেছে, সেখানে সে প্রচুর মিথ্যে কথা শুনেছে, সে প্রচুর মিথ্যে কথা শুনেছে। আমরা না অনেক সময় বাচ্চাদেরকে প্রমিস করি, সেই প্রমিসটা রাখি না, তখন ওরা মনে করে যে মিথ্যে কথা বলেছে। তো এরকম প্রচুর কারণ আছে, সেই জন্য আমি বারবার করে বলি যে ছেলে মেয়েদের থেকে আগে বাবা মায়ের ডেভেলপমেন্ট, বাবা মায়ের ইভলিউশন ভীষণভাবে প্রয়োজন। এইরকম ধরনের কারণগুলোর জন্যই বাচ্চারা বেশিরভাগ সময় মিথ্যে কথা বলে। এবং এই মিথ্যে কথাটা থেকে যাতে তাকে সত্য পথে আনা যায়, সেই জন্য তার পরিবেশটাকে ওই রকম করতে হবে যেখানে সে সবসময় সত্যটাকে দেখতে পাবে তার সামনে, তার সঙ্গেও সবসময় ওই সত্যিটা দিয়েই কমিউনিকেট করা যাবে। তার বাবা মাও তাকে সত্যি কথা বলবে, টিচারের কাছ থেকে সে সত্যিটা আশা করবে। টিচাররা অনেক সময় ভুল মিথ্যে কথা বলেন। টিচারদের তো নিজেদের লাইফও ঠিক নেই না। নিজেরা যদি, আমরা প্রত্যেকে যদি নিজেরা পিসফুল না হই, সরি, আমাদের নিজেদের ভেতরে যদি পিস না থাকে, তাহলে আমরা কি করে পিস সার্ভ করবো বলুন? আমাদের ভেতরে যদি ক্রুয়েলটি থাকে, আমাদের ভেতরে যদি ওই কমপ্লেনিং ব্লেমিং এসবগুলো থাকে, তাহলে তো আমরা সেগুলোই সার্ভ করবো না। তো এগুলো থেকে বের করার উপায় হলো যে সন্তানদেরকে সঠিক পরিবেশ দেওয়া, যেখানে সে সত্যটাকে বলে রিলিফ পাবে। সত্যটা বললে যদি তার একটা আনসার্টেন সিচুয়েশন তাকে ফেস করতে হচ্ছে,
সে হয় মানসিকভাবে শাস্তি পাচ্ছে, না হলে ফিজিক্যালি শাস্তি পাচ্ছে বা ইমোশনালি শাস্তি পাচ্ছে। তখন কি হবে? সে তো সত্যটাকে আঁকড়াতে চাইবে না, না, সে তো মিথ্যাটারই আশ্রয় নেবে। আর মিথ্যাটা হলো খুব সহজলভ্য, খুব সহজেই ঝট করে পার পাওয়া যায়। তাকে বোঝাতে হবে যে সত্যের এফেক্ট কতটা আর মিথ্যার এফেক্ট কতটা। একটা মিথ্যে কথা বললে সেই মিথ্যেটাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যে কথা, এটা কোনো শেষ হয় না। এবং মিথ্যেটা কোনোদিন মিথ্যে হয়েও থাকে না, সেটা ওপেন হয়ে যায় যে এটা মিথ্যে কথাই বলা হচ্ছে সবার জন্য। সেটা বারবার তাকে বোঝানো যে দেখো, সেদিনকে তুমি মিথ্যে কথা বলেছিলে, সেদিনকে যদি তুমি সত্যি কথা বলতে, তাহলে আজকে এতগুলো ঘটনা ঘটতো না, এতগুলো মিথ্যে কথা বলতে হতো না। এবং তার মধ্যে ওই স্পিরিচুয়াল কোয়ালিটিস গুলো ডেভেলপ করানো। পরিবেশটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সারাদিনে যে 5জন মানুষের সাথে থাকি, আমরা না সেই রকমই হয়ে যাই। সেই জন্য বাচ্চার প্রথম পরিবেশ তৈরি হয় বাবা মার থেকে, তারপরে টিচারের কাছ থেকে। তো অ্যাজ এ টিচার আমাদের মধ্যেও এই কোয়ালিটি গুলো যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সঠিক সত্যটা বলতে পারবো, সঠিক জিনিসটা জানাতে পারবো। তাদের কাছে এই ইনফরমেশনটা থাকবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাহলেই কিন্তু তারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। তাদেরকে ওই স্পেসটা দেওয়া যেখানে তারা সত্যটাকে বলে রিলিফ হবে, সত্যটা যেন তার স্ট্রেস অ্যাংজাইটির কারণ না হয়। এই জায়গাটা তৈরি করে দেওয়া অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্যারেন্ট আমাদের দায়িত্ব। ঠিক আছে দেবাশিস বাবু? হ্যাঁ, ঠিক। থ্যাংক ইউ সো মাচ। সোমা বলো। সোমা বলো, তোমার কি কোশ্চেন? গুড ইভিনিং দিদি। আমার গলাটা একটু প্রবলেম আছে, শোনা যেতে না পড়ে, না মানে শুনে একটু ঠান্ডা ক্লিয়ার লেগেছে। আচ্ছা আচ্ছা। আর গুড ইভিনিং টু অল। আমি তো প্রাইমারিতে পড়াই, আপনি জানেন না তো। আমার মনে হয় যে প্রাইমারি লেভেলটা এমনই, মানে ওদের আহ, মানে অনেকেই আছে ফার্স্ট লার্নার। এবার ওদের ইমপ্রুভমেন্টের চেষ্টা করি, মানে হয় না, কিছুতেই ওদের ইমপ্রুভমেন্ট করাতে পারি না। আহ, কেউ কেউ পড়াশোনা করে না, ঠিক আছে পড়াশোনা না করিস, একটু গান বাজনা কর বা একটু আবৃত্তি কর, একটু নাচ কর। তো মানে এটা কিভাবে বের করা যাবে যে ওর মধ্যে কোন কোয়ালিটিসটা আছে? এক একজনের কোনো কোয়ালিটিসই বের করতে পারি না, কারো কারো পারি, কিন্তু কারো কারো কিছুই আমি বের করতে পারি না। তো ওইগুলোই কিভাবে বের করা যাবে সেটা একটু মানে জানলে ভালো হতো, আচ্ছা, আমার সুবিধা হতো। সব বাচ্চার একই বয়সে এই ইউনিক এবিলিটিটা না আবিষ্কার করা যায় না, সময় লাগে তাদের জন্য। কারণ আমরা তো প্রত্যেকে একটা ইভলিউশন জার্নিতে রয়েছে। যারা ফার্স্ট লার্নার, তারা না ওই ওই জিনটাই ক্যারি করে চলেছে। স্কুলে আমাদের সাথে বাচ্চারা কতক্ষণ থাকে? ম্যাক্সিমাম টাইমটাই তো তারা বাবা মা বা ওই বাড়ির যে পরিবেশ আছে সেই পরিবেশে থাকছে। তাদের মধ্যে এই কোয়ালিটিস গুলো ডেভেলপ করার জন্য তাদের ওই পরিবেশটাকেও নার্চার করা ভীষণভাবে প্রয়োজন। তাদের বাবা মার সাথে বারবার কমিউনিকেট করা, তাদের বাবা মাকেও একটু ইভলভ করা, তাদের বাবা মার মধ্যেও লার্নিংটা একটু দেওয়া, যে বাচ্চার সাথে কিভাবে তারা ট্রিটমেন্ট করবে, বাচ্চাকে কিভাবে, এই যে এখনই বলছিলাম না যে তাদেরকে যে কোয়ালিটিস গুলো আমরা তাদের মধ্যে দেখতে পাই, সেই কোয়ালিটিস গুলো নিজের মধ্যে ইমপ্রুভ করা এবং সেই কোয়ালিটিস গুলোই বারবার তাদেরকে বলা, মনে করিয়ে দেওয়া। কেননা আমাদের ভেতরেই সবকিছু আছে, বাইরে কোথাও কিছু নেই, ভেতরেই সবকিছু আছে। এবার বারবার যখন আমরা তাদেরকে রিমাইন্ড করাবো যে তোমার মধ্যে এটা আছে, তুমি এটা পারবে, তুমি এটা পারবে, তুমি এটা চেষ্টা করো, তুমি করছো, এরকম বারবার যখন তাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা অ্যাফার্ম দেব, তখন না তাদের মধ্যে ওই কোয়ালিটিস গুলো বেরিয়ে আসতে থাকবে। আর ইউনিক এবিলিটি আবিষ্কার করার জন্য ওদেরকে মানে সবসময় অবজার্ভ করা ভীষণভাবে প্রয়োজন, যে কোন কাজটা ও বেশি সময় মানে করে, কোন কাজটা নিজের থেকে করে,
একটা তাড়না থাকে না, ভেতরের একটা তাগিদ থাকে না, ওই তাগিদ থেকে কাজটা করি আমরা। কোনটা? এবার আমাদের তো একটা সীমিত পরিসর আছে। আমরা হয়তো কাজ বলতে কিছু, আমরা যেগুলো আমাদের চারপাশে দেখে আসছি আমরা সেগুলোই জানি যে এগুলোই হলো কাজ। এবার তাদের জায়গা থেকে দেখা যে তাদের ওই ইভলিউশন লেভেলে কোন কোন কাজগুলো আছে, কোন কোন এবিলিটি গুলো আছে যেগুলো তারা ডেভেলপ করতে পারে, সেটা একটু অবজার্ভ করতে হয় সবার জন্য। এমন নয় যে আমি, মা বাবা, আমার সন্তান একদম আমার মতনই হবে, এটা নয়। সন্তানরা, আমরা যখন কনসিভ করি তখন বাবা মায়ের মধ্যে যে ইমোশন থাকে, যে ফিলিং থাকে, সেই অনুযায়ী কিন্তু আমরা সন্তানকে অ্যাট্রাক্ট করি। এটা সবার জন্য, সেটা সর্বপ্রথমে মনে রাখা ভীষণভাবে প্রয়োজন। আমরা বাবা মা হিসেবে চাই যে আমাদের সন্তানদের মধ্যে সব ধরনের কোয়ালিটি গুলো ডেভেলপ হোক, কিন্তু মনে রাখতে হবে কোন ইমোশন থেকে আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, কি উদ্দেশ্য ছিল সেখানে। ম্যাক্সিমাম সময়ে তো বাবা মায়েরা প্ল্যান করে বেবি আনে না, চলে আসে। তো ইউনিক এবিলিটি আবিষ্কার করার জন্য এই সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো মানে বাঞ্চ একটা, এই সবগুলোকে অবজার্ভ করে করে এই ইউনিক এবিলিটিটাকে আবিষ্কার করতে হয়। আর তাদের মধ্যে ইমপ্রুভ করার জন্য তাদের পরিবেশটা ভীষণভাবে ম্যাটার করে। স্কুলের ওই 4-6 ঘন্টাই এনাফ নয়। এবার 4-6 ঘন্টা পুরোটাই তো আমরা তাদেরকে দিতে পারি না, আরো অনেক বাচ্চা থাকে। তাদের বাবা মার সাথে প্রতিনিয়ত কথা বলা, তাদের বাবা মাকে আগে ট্রেন্ড করা, এইগুলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ তো পরের গুলো পরে। এদের বিভিন্ন ধরনের হিলিং গুলো নেওয়া, ডিএনএ চেঞ্জ করা যায়, সেই প্রসেসে যাওয়া, বিভিন্ন প্রচুর সলিউশন আছে। ফার্স্ট হলো সেইটা। ঠিক আছে সোমা? আরো যদি কারোর মধ্যে কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু মানে আস্ক। একটার সঙ্গে একটা খুব রিলেটেড, একদম, একদম। মানে বোঝা গেল। আর আমরা ওইটুকু সময়ের মধ্যে এত কিছু ব্যাপার করতে পারবো না, মানে চেষ্টা পারবো, করেও পারবো না। পারবো সবকিছু এইভাবে তো কিন্তু জানানো যাবে না। এবার দেখো, পারবো কিন্তু অ্যাজ এ টিচার আমার তো জায়গাটা সীমাবদ্ধ না। আমার সময় সীমিত, হ্যাঁ, সেটাই আমি, বললাম সেই জন্যই। হ্যাঁ, আমি অ্যাজ এ কোচ এখানে যে কথাগুলো বলতে পারছি, অ্যাজ এ টিচার আমি স্কুলে এই কথাগুলো বলতে পারবো না। আমাকে তখন মনে হয় যে কোথা থেকে পাগলা হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, মানে কি, এই সব কিছু বললে অন্য টিচাররাই ভাবে পাগল হয়ে গেছে বোধহয়। আর পাগল হয়ে গেছে। অন্যান্য তো গার্জেনরা তো আরো আলাদা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সেই জন্যই কমিউনিটি ম্যাটার। এই যে বললাম না যে আমরা সারাদিনে যে 5 জন মানুষের সাথে থাকি, আমরা তাদের মতো বেশি হয়ে যাই। তো ওই 5 জন মানুষকে সিলেক্ট করা ভীষণভাবে প্রয়োজন, সেজন্য কমিউনিটি ম্যাটার। সেজন্য আমরা কোচরা বারবার কমিউনিটিকে প্রেফারেন্স দিই, বারবার। না, যখন কমিউনিটিতে থাকবো তখন একই ধরনের মানসিকতার লোকজনের সাথে থাকছি, তখন না আমাদের ইমপ্রুভমেন্টে আরো বেশি সুবিধে হয়। ওই সঙ্গটা, ওই এনার্জিটা আমাদের কাজে দেয়, কারেজটা বেশি আসে। সেজন্য বারবার কমিউনিটির কথা বলা হয়, ওই জন্য বারবার পরিবেশের কথা বলা হয়, যে কোন পরিবেশে তুমি আছো সেই জায়গাটা ম্যাটার। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে প্লিজ জিজ্ঞাসা করি। মেডিটেশনের সেশন শুরু হয়ে গেছে, আর অন্যদিন আবার একদিন আসবো। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে প্লিজ আমরা জিজ্ঞাসা করি। নাহলে আজকের সেশন আপনাদের জন্য কতটা এফেক্টিভ বা কতটা কাজে লাগবে সেটাও যদি আপনারা শেয়ার করেন, আই উইল বি ভেরি গ্রেটফুল ফর দ্যাট।
সামগ্রিক সফলতা, আচ্ছা, বিপ্লবদা বলছেন সামগ্রিক সফলতা ব্যাপারটা আর একটু ক্লিয়ার করবেন। সামগ্রিক সফলতা বলতে দেখুন, সাকসেসের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে যদি আমি সাকসেসের ডেফিনেশন বলি, তাহলে আমি ফিজিক্যালি সাকসেসফুল তখনই যখন আমাকে কোনো মেডিসিনের হেল্প নিতে হবে না। সারাটা বছর আমি একই রকম থাকবো, হতে পারে হালকা হয়তো জ্বর হতে পারে, হালকা হয়তো সর্দি হতে পারে, নাক দিয়ে জল ঝরা হতে পারে, কাশি হতে পারে, কিন্তু আমার ওষুধ লাগে না, আমার বডি নিজে নিজেই হিল হতে পারে, তাহলে আপনি হেলদি। আমি মেন্টালি সাকসেসফুল তখনই, থ্যাংক ইউ সো মাচ সৌরভ বাবু, থ্যাংক ইউ সো মাচ। তো মেন্টালি আমরা সাকসেসফুল তখনই যখন, মানে মেন্টালি এবং ইমোশনালি দুটোই বলি, যখন আমরা পুরোপুরি পিসফুল থাকবো, কোনো কিছুই, বাইরের কোনো কিছুই আমার সেই শান্তিটাকে বিঘ্ন করতে পারছে না, তখনই আমি মেন্টালি এবং ইমোশনালি সাকসেসফুল। প্রচুর কিছু ঘটছে বাইরে, লোকজন আমার জন্য বিভিন্ন রকম কথা বলছে, সামনে বলছে, পেছনে বলছে, বিভিন্ন ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু জাস্ট আমি সাক্ষী, মানে আমি জাস্ট দেখছি, বেরিয়ে যাচ্ছি, ওগুলো আমার মধ্যে কোনো এফেক্টই করছে না। আমার কাছে সাকসেসের ডেফিনেশন এটা, ফিজিক্যালি, সরি, মেন্টালি অ্যান্ড ইমোশনালি। স্পিরিচুয়ালি যদি বলি, তাহলে আমি মনে করি যে যখন আমি সমস্ত ধর্মকে আমার ধর্ম বলে রেসপেক্ট করতে পারবো, আটকে থাকবো না কোথাও, আমি মনে করি স্পিরিচুয়াল সাকসেস আমার ওখানে। যখন আমি কোথাও কোনো তুলনা করছি না, কোথাও কোনো ডিফারেন্স তৈরি করছি না, ওয়াননেস যখন ফিল করছি, আমার কাছে এটা মনে হয়। ফিনান্সিয়াল সাকসেস আমার কাছে সেটাই, যখন আমার জীবনের সমস্ত আমার প্রয়োজনগুলো, যেগুলো ডেইলি লাইফে আমার প্রয়োজন, আমার শখ আহ্লাদ সবকিছু পূরণ করেও যখন আমি অন্যের শখ আহ্লাদ পূরণ করতে পারবো, তখন আমি ফিনান্সিয়ালি সাকসেস। যখন আমি আমার মতো আরো অনেক মানুষকে তাদের লাইফে ফিনান্সিয়াল সাকসেস এনে দিতে পারবো, তাদের লাইফে যখন আমি তাদের শখ আহ্লাদ পূরণ করার জন্য আর্থিক ভাবে তাদের এবিলিটিটাকে ইনক্রিজ করতে পারবো, আমি মনে করবো যে আমার ফিনান্সিয়াল, মানে ফিনান্সিয়ালি আমি সাকসেসফুল। আমার কাছে সাকসেসের ডেফিনেশন এটা, এটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা। তো ওভারঅল বলতে আমি এটাই বোঝাতে চাই। সামগ্রিক সফলতা আমার কাছে এটাই। থ্যাংক ইউ সো মাচ। আর জীবন তো একটা জার্নি না, এটা তো থেমে থাকবে না। স্যার বলেন, আমার আরো অন্যান্য মেন্টররা বলেন, যেদিনকে জীবনের লার্নিং শেষ সেদিনকে জীবন শেষ। তো লার্নিংটাকে কন্টিনিউ রাখতেই হবে। অ্যাকচুয়ালি আমার জার্নিটা যখন শুরু হয়েছিল, আমার মানে দু তিনটে পারপাস ছিল এই লাইনে গ্রো করার জন্য। প্রথম তো আমার শুরু হয়েছিল যে আহ, আমি বা আমার পরিবার যারা যেভাবে এখন আছে, আমি আমার ছেলে মেয়েকে সেই জায়গায় দেখতে চাই না। এই মানসিক যে সমস্যাগুলো তৈরি হয়, সম্পর্কের সমস্যা তৈরি হয়, রাগারাগি, এই অশান্তি, হিংসা, আমি আমার সন্তানদেরকে, আমি চাই না যে তারা এরকম একটা ভ্যালুজ নিয়ে তারা বাঁচুক। এটা আমার একটা কারণ ছিল। সেকেন্ড যে আমার কারণটা ছিল, সেটা হচ্ছে যে জন্ম মৃত্যু জরা ব্যাধির
এই বন্ধন থেকে মুক্তি। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আহ, বেশ কিছুদিন ক্যান্সারে ভুগেছেন। তো আমার হাজব্যান্ড সেটা খুব কাছ থেকে দেখেছিল। আমার মেয়ের তখন জাস্ট হয়েছে, সে সময় আমি কাছ থেকে দেখার বা সেবা করার সুযোগ একদমই আমার ছিল না। আমার মেয়ের 42 দিন বয়স সেদিনকে আমার চাকরি। আর আমার মেয়ে যখন 5 মাস বয়স তখন আমার শাশুড়ি মা মারা যান। তো আমার শাশুড়ি মার সাথে আমার হাজবেন্ডের ভীষণ ক্লোজ সম্পর্ক ছিল। খুব ক্লোজ সম্পর্ক, মানে আমি মা ছেলের সম্পর্ক ওরকম দেখিনি। আমার মায়ের সাথেও হয়তো ওই রকম ক্লোজনেস আমার কোনোদিনই ছিল না। আর রেসপেক্ট, ভালোবাসা ওটা আলাদা জায়গা, আমি ক্লোজ এর কথা বলছি, ওই ইন্টিমেশনটার কথা বলছি, ছিল না। তো আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে আমার হাজবেন্ড ভীষণ ভাবে ডিপ্রেসড হয়ে পড়েন। তো ওর কাছ থেকে বারবার আমি এটা পেতাম যে এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্কর থেকে বেরোতে হবে। এখান থেকে কিভাবে ছাড় পাওয়া যায়, অর্থাৎ ডিএনএ চেঞ্জের ব্যাপারটা। জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে ছাড় পেতে গেলে এই কারণগুলোতে ঢুকতে হবে। এবং আরেকটু গভীরে গেলে না এখানে কর্ম চলে আসে। নিজের কর্মটাকে সংস্কার করা, নিজের কর্মফলটাকে কমপ্লিট, মানে কর্মটাকে কমপ্লিট করা, এটাই হলো আমাদের পারপাস, নিজের কর্মটাকে কমপ্লিট করা। তো এই দুটো পারপাসের জন্য অ্যাকচুয়ালি আমার এই কোচিং ফিল্ডে গ্রো করা। এটা ক্লোজ কমিউনিটি বলে আমি শেয়ার করলাম, কোনো অসুবিধা নেই, সব জায়গায় শেয়ার করা যায়। ঠিক আছে, তাহলে আজকের সেশন কেমন হলো আপনাদের জন্য, কতটা এফেক্টিভ প্যারেন্টিং এর জন্য, যদি প্লিজ কেউ শেয়ার করেন তাহলে আরো বেশি ভালো লাগবে। আমি আরো ইন্সপায়ার হব যে এই ধরনের সেশন আরো বেশি বেশি করার জন্য। তো আপনারা টাইপ করে বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন, না বললেও কোনো অসুবিধা নেই। ভেরি মাচ ইন্সপায়ারিং। এই ধরনের ছোট বললে হবে না, ভেরি মাচ কেমন, কোথায় ইন্সপিরেশনটা হলো, এই ক্ল্যারিটিটা যখন নিজের মধ্যে থাকবে তখনই হবে কিন্তু সঠিক লার্নিং। খুব, মানে ইন্সপিরেশনাল, খুবটা কি, এইটা আইডেন্টিফাই করা ভীষণভাবে প্রয়োজন, যে খুবটা কতটা কি। খুব ভালো, অনেকদিন পর আবার অ্যাটেন্ড করলাম, যদিও অনেক দেরি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, যার যখন সময় হবে। বিষয়টি ভীষণই অসাধারণ, এগুলো আলোচনা হওয়াটা ভীষণ দরকার। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ প্রয়োজন, আজকে সমাজের যা অবস্থা, এই ধরনের আলোচনা হওয়াটা খুব প্রয়োজন, এবং পরিবারের মধ্যে এই ধরনের আলোচনা। কেউ আনমিউট করেছেন? কমলা মল্লিক, ভিডিওটা অন নেই কিন্তু আনমিউট হওয়া আছে। কমলা মল্লিক প্লিজ, আপনি যদি কিছু বলতে চান ভিডিওটা অন করে প্লিজ বলুন, আমি শুনবো। থ্যাংক ইউ অমৃতা দি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে, কোনো শেয়ারিং না থাকে, তাহলে আজকের জন্য আমরা এখানেই কমপ্লিট করব। আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আই রেসপেক্ট ইউর টাইম অ্যান্ড এনার্জি। থ্যাংক ইউ, ডিপ গ্র্যাটিটিউড ফ্রম মি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে টাটা, বাই, হ্যাভ এ গ্রেট নাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
টাটা।